আপনার বাবা? নম্রতা অসহায় মুখে মাথা নেড়ে বলল। হ্যাঁ। আরফান বিপন্ন কণ্ঠে বলল, ও শিট। কথাটা বলেই ফোন কেটে দ্রুত পায়ে জায়গাটা থেকে সরে গেল আরফান। একটা রিক্সা ডেকে দ্রুত রিক্সায় উঠে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নম্রতা অবাক হয়ে কিছু একটা বলতে গিয়ে বুঝলো কল কেটে দিয়েছে আরফান। নম্রতা ভীত চোখে পাশের বারান্দায় বাবার দিকে তাকালো। নুরুল সাহেবও গম্ভীর মুখে মেয়ের দিকে তাকালেন। কয়েক সেকেন্ড গুরুগম্ভীর সময় কেটে যাওয়ার পর হঠাৎই বাবা মেয়ে ফিক করে হেসে ফেললেন। নুরুল সাহেব শব্দ করে হেসে বললেন, ডাক্তার নাকি? বাইকের ছোট্ট আয়নার উপর ঝুঁকে পড়ে চুল ঠিক করছিল নাদিম। ভ্রু দুটো কুঁচকে আছে অজানা কোনো বিরক্তিতে। আয়না থেকে চোখ সরিয়ে মুখটা তেতো করে রঞ্জনের দিকে তাকালো নাদিম। এই গরমের মধ্যে এইসব সংরং পিন্দার কোনো মানে আছে? টি শার্ট পিন্দা বিয়াতে গেলে সমস্যাটা কি মামা? বেহুদা এইসব বাছাল পড়াইলি বিরক্ত লাগতেছে। রঞ্জন ঠোঁট বাঁকিয়ে হাসলো। বাইকের চাবিটা উপরের দিকে ছুড়ে দিয়ে লুফে নিতে নিতে বলল, পাঞ্জাবিতে তোকে বোন মানুষ থেকে মানুষ লাগছে। ধীরে ধীরে মানুষ হওয়ার চেষ্টা কর। বিয়েতে কত সুন্দর মেয়ে থাকবে। ডোন্ট ফরগেট, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন দোস্ত। নাদিম পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বিরক্ত কণ্ঠে বলল। ছাতার ইমপ্রেশন। রঞ্জন হাসলো। হাসিটা তাকে মানালো খুব। নাদিম হাতের ঘড়িটার দিকে এক পলক তাকিয়ে তাড়া দিল। বৌদি কখন আসবে? দশা তো বাড়িতে ছিল। এই গরমে খাড়ায় থাকতে ভাল লাগতেছে না আর। রঞ্জন চিন্তিত মুখে ফোনে সময় দেখল। পূজাকে আজ সাথে নেওয়ার পরিকল্পনা করেছে সে। কাল সন্ধ্যায় ফ্লাইট। বিদেশের মাটিতে আত্মহুতি দেওয়ার আগে আজকেই তার শেষ দিন। এই দিনে মেয়েটাকে সময় দিতে না পারলে রঞ্জনের নিজেরই বড় অস্থির লাগবে, ফাঁকা ফাঁকা লাগবে। রঞ্জন রাস্তার দিকে তৃষ্ণার্ত দৃষ্টিতে চেয়ে থেকে বলল, বললো তো বেরিয়েছে। আমি পিক করতে চাইলাম, নিষেধ করে বললো প্রায় চলে এসছে। নমু ছ কি অন্তদের বাসাতেই যাবে নাকি? আমরা সব বরযাত্রী। নমু ছোঁয়া কনে পক্ষ, ওরা ডিরেক্ট রূপগঞ্জ যাবে। আজ ওরা আমাদের বেআইন। বেআইন বলো না ওটাকে? নাদিম জবাব না দিয়ে হাসলো। রঞ্জন কৌতুক করে বলল, আজ বান্ধবী টান্ধবী বাদ, অনলি বেআইন সম্পর্ক। প্রচুর ফ্লার্টিং চলবে। নাদিম দাঁত বের করে হাসলো। পিচেল কণ্ঠে বলল, নমুকে চিনে না মামা? একবার যদি বুঝে তুমি তার প্রতিপক্ষ তাহলে বিশ্বাস করো তোর কলিজার বের করে ছেড়ে দেবে। আর জান বের করার জন্য সাথে তোর জান পাখি এত আছেই। রঞ্জন প্রত্যুত্তর করার আগেই হঠাৎ বলে উঠল নাদিম, আরে ফোনটা তো রুমেই ফেলে আসছি দোষ। সকালে চার্জে দিয়া আর খুলতে মনে নাই। তুই থাক, আমি আনতাছি। রঞ্জনকে কিছু বলার সুযোগ না দিয়ে হলের দিকে ছুটে গেল নাদিম। 5-10 মিনিটের মাঝে ফিরে এসে দেখল পূজা এসে পৌঁছেছে। রঞ্জনের সাথে মিলিয়ে খয়েরি জামদানি শাড়ি তার গায়ে। দুজনকে পাশাপাশি হাসজ্জ্বল মুখে দাঁড়িয়ে থাকতে দেখে মনের গুমোট ভাবটা খানিক কেটে গেল নাদিমের। বুকের ভেতর চাপা আনন্দ নিয়ে ওদের কাছাকাছি গিয়ে দাঁড়ালো। রঞ্জন রওনা দেওয়ার জন্য তাড়া দিতেই নাদিম হালকা অস্বস্তি নিয়ে বলল, সরি দোষ, আমি যেতে পারছি না। বড় মামা ফোন দিয়েছিল একটু আগে, আমাকে একটু মামার বাড়ি দর্শন দিয়ে আসতে হবে, আর্জেন্ট। রঞ্জন অবাক চোখে তাকালো। নাদিমের ব্যক্তিগত জীবন সম্পর্কে হাতে গোনা কয়েকটা কথা ছাড়া কিচ্ছু জানে না তারা। নাদিমের যে কোনো মামা আছে তা এই জীবনে আজই প্রথম শুনছে বলে তার ধারণা। রঞ্জন নিজেকে সামলে নিয়ে বলল, মামার বাড়ি তো, কাল যাস। বিয়েতে না গেলেও অ্যাটলিস্ট অন্তুর সাথে সাক্ষাৎটা করে যা। নাদিম দীর্ঘশ্বাস ফেলল। প্রসন্ন হাসি হেসে বলল, আরে ধুর, বিয়া তো আমাকে নির্ণয় করতেছে। অত সাক্ষাৎ করা লাগবো না। প্রায় 10টা বাজে, 11:30টায় ট্রেন ধরবো। স্টেশনে পরিচিত লোক আছে, টিকিট হয়ে যাবে। রঞ্জন হতাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, এমন কি দরকার যে আজকে দিনে ম্যানেজ করতে পারবি না তুই? হ্যাঁ, বাই এনি চান্স তুই অন্তুর উপর রেগে আছিস বলে? রঞ্জনকে কথা শেষ করতে না দিয়ে পাত্তাহীন কণ্ঠে বলল নাদিম, আরে ধুর, রাগের কি? এই ছোট্ট একটা ইস্যু নিয়ে বসে থাকার কোনো মানে আছে? মামা আজ প্রায় 4.5 বছর পর তলব করেছে আমায়। বেটার কাহিনীটা কি তো একবার দেখতেই হয়। এইটুকু বলে থামলো নাদিম। রঞ্জনের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, যেতেই হবে দোষ। কথাগুলো বলতে বলতেই চোয়াল শক্ত হয়ে এলো নাদিমের। রঞ্জন অবাক চোখে চেয়ে থেকে বিদায় দিল নাদিমকে। নাদিম রাস্তার বাঁকে হারিয়ে যেতে দীর্ঘশ্বাস ফেলল রঞ্জন। নাদিম আর অন্তুর মাঝে ঘটে যাওয়া ঝামেলাটা নতুন কিছু নয়। এর থেকে বড় বড় ঝামেলা হয়েছে তাদের। ইচ্ছে মতো মারপিট করে ঘন্টা ঘুরতে একসঙ্গে সিগারেট ধরিয়েছে, হেসেছে, ফাজলামো করেছে। দূরত্ব অভিমান বাড়ায়, অভিমান থেকে জন্মায় ক্ষোভ, ক্ষোভ থেকে অহং, তারপর ধীরে ধীরে তৈরি হয় ধারালো এক ফলা। সেই ফলাতে ক্ষতবিক্ষত হয় সুন্দর কিছু সম্পর্ক। ঝামেলাটা হওয়ার পর অন্তু আর নাদিম যদি একটাবার সামনাসামনি দাঁড়াতো তবেই সমাপ্ত হতো এই স্নায়ুযুদ্ধ।
উবে যেত এই মান অভিমানের খেলা। রঞ্জনও তাই চাইছিল, কিন্তু রঞ্জন আবারও দীর্ঘশ্বাস ফেলল। কিছুই ভালো লাগছে না তার। মনের মাঝে তীক্ষ্ণ একটা কাঁটা নিয়ে দেশ ছাড়তে হচ্ছে তাকে। মনে সূক্ষ্ম এক ভয়, সব আগের মতোই থাকবে তো। অন্তুর মেজাজ খারাপ। তার এই মেজাজ খারাপ ভাবটা সময়ের সাথে সাথে তরতর করে বাড়ছে। আশেপাশের মানুষগুলোকে অযথায় ধমকাতে ইচ্ছা করছে, দু একটা চড় থাপ্পড়ও দিতে ইচ্ছা করছে। বিছানার উপর রাখা সাদা শেরওয়ানির দিকে তাকিয়ে থেকে ভ্রু কুচকালো অন্তু। সাধারণ ঘরোয়া বিয়েতে এমন ভারী শেরওয়ানি পরার কোনো মানে হয়? অন্তু কোমরে হাত রেখে মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। পায়ের কাছে থাকা জুতোটা লাথি দিয়ে সরিয়ে চেঁচিয়ে অয়নকে ডাকলো। অয়ন সেজেগুজে বাবু হয়ে এদিক সেদিক ঘুরছিল। সমবয়সী কাজিনদের মধ্যে আজ তার কদরই বেশি। মেজাজটাও ফুরফুরে। ভাইয়ের এমন রাগান্বিত চিৎকারে মুখটা চুপসে গেল তার। ঘরের মাঝে উকি দিয়ে দ্বিধা নিয়ে বলল, বাইরে গেছো? অন্তু দাঁতে দাঁত চেপে বলল। আমার ফোন কোথায়? অয়ন পর্দার আড়ালে দাঁড়িয়েছিল। ভাইয়ের রক্তচক্ষুতে আরো একটু গুটিয়ে গিয়ে অসহায় কণ্ঠে বলল। আমি জানি না ভাইয়া। অন্তু ধমকে উঠে বলল, একদম মিথ্যে বলবি না। তোকে 5 মিনিট সময় দিচ্ছি। এই 5 মিনিটে ফোন খুঁজে নিয়ে আসবি, নয়তো থাপ্পড় দিয়ে গল্প ফাটিয়ে দেবো। অয়ন মুখ কাচুমাচু করে চেয়ে রইল। সকালে ভাই আর ফোন নিয়ে গেম খেলেছিল সে। গেম খেলতে খেলতে কখন যে চার্জ শেষ হয়ে গিয়েছে বুঝতে পারেনি। মাত্রই চার্জে বসিয়েছে, খুব একটা চার্জ হয়েছে বলেও মনে হয় না। অন্তু আবারও ধমকে উঠতেই চুপসানো মুখ নিয়ে ফোন আনতে গেল অয়ন। 3% চার্জ সহ ফোনটা এগিয়ে দিতে কটমট করে তাকালো অন্তু। অয়ন মাথা নিচু করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে এক দৌড়ে অন্তুর দৃষ্টিসীমার বাইরে চলে গেল। অন্তু নিজেকে খানিকটা শান্ত করার চেষ্টা করলো। টি টেবিলটা লাথি দিয়ে সরিয়ে ফোন চার্জে বসালো। ফোনটা চার্জে লাগিয়ে নাদিমকে একের পর এক কল লাগাতে লাগলো। প্রতিবারই লাইন ব্যস্ত। অন্তুর খিটমিটে মেজাজটা আরও এক ধাপ খারাপ হলো এবার। কাল সারাদিন নিজের রুমে পড়ে পড়ে ঘুমিয়েছে অন্তু। বিকেলের দিকে রঞ্জনের ফোন পেয়ে ঘুম ভেঙেছে। রঞ্জনকে বিয়ের ব্যাপারটা শর্টকাটে জানিয়ে দিয়ে আবারও ঘুমিয়েছে। রাতে বন্ধুদের জানানোর কথা মনে হতেই নাদিমকে ফোন দিয়েছিল সে, কিন্তু নাদিমের ফোন বন্ধ। ঝড় বৃষ্টি চলাকালীন পুরোটা সময় চেষ্টা করেও নাদিমকে পাওয়া যায়নি। অন্তু ক্লান্ত হয়ে রঞ্জনের নাম্বারে ডায়াল করলো। প্রথমবারেই ফোন উঠালো রঞ্জন। অন্তু মেজাজ দেখিয়ে বলল, নাদিম, তোর পাশে থাকলে তুমি একটা ঘুষি মারোর গালে। রাত থেকে কল দিচ্ছি, কোনো খোঁজ খবর নেই। সমস্যাটা কি ওর? রঞ্জন শান্ত কণ্ঠে বলল, রাতে ফোন বন্ধ ছিল ওর। এখন ট্রাই কর। আমার সাথে কথা হলো মাত্র। অন্তু কপাল কুঁচকে বলল, কথা হলো? কথা হলো মানে কি? নাদিম তোর সাথে নেই? তোর আসছিস না? আমি আসছি, নাদিম আসছে না। কেন? তুই কি বলেছিলি? কেন যাবে ও? বলার জন্য তো ফোন পেতে হবে রে বাপ। বাচ্চাদের মতো জেদ কি ওকে মানায়? রঞ্জন উত্তর দিল না। অন্তু কল কেটে আবারও নাদিমের নাম্বারে ডায়াল করলো। যাবে না মানে কি? নাদিম যাবে না তো ওর পাপ যাবে। ফাজলামো নাকি? রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছে নাদিম। ইচ্ছুক চোখে এদিক ওদিক তাকাচ্ছে। ফ্যাকাশে সাদা চামড়ায় কালো রঙের পাঞ্জাবিটা বেশ মানিয়ে গিয়েছে। কয়েক মাসের অযত্নে বেড়ে ওঠা চুলগুলো কপাল আর ঘাড়ের উপর এসে পড়েছে। বাম হাতে মাথা ভর্তি চুলগুলো গোছাতে গোছাতে ঘড়ির দিকে তাকালো নাদিম। প্রচন্ড গরম পড়েছে। ঘন চুলের অত্যাচারে গরম বেড়ে দ্বিগুণ হয়েছে। এবার ঢাকা ফিরে চুল কেটে ন্যাড়া হয়ে যাবে নাদিম। চুল নিয়ে এক্সট্রা মাথা ঘামানোর সময় তার নেই। নাদিমের ভাবনার মাঝে ঝকঝক শব্দ তুলে স্টেশন পার করলো একটা ট্রেন। ছুটন্ত ট্রেনের দিকে চেয়ে থেকে হঠাৎই আনমনা হয়ে গেল নাদিম। মানুষের জীবনটা কি ট্রেনের মতোই ছুটন্ত নয়? ট্রেনের যেমন নির্দিষ্ট কোনো ঠিকানা হয় না, অযথায় কোনো বিশ্রাম হয় না, ঠিক তেমনই মানুষের জীবনটাও হয় বিশ্রামহীন। জীবনের সূচনা লগ্ন থেকে শুরু হয় এই ছুটে চলার খেলা। ছুটতে ছুটতে মানুষ ক্লান্ত হয়, কিন্তু ক্ষান্ত হয় না। হয়তো ক্ষান্ত হওয়ার সুযোগটাও তাদের হয়ে ওঠে না। মানব জন্মটাই কি ভাসমান নয়, ঠিকানাবিহীন, গন্তব্যহীন নয়? সেই ভাসমান জীবনে স্টেশনের মতো ক্ষণিকের স্বস্তি হয়েই কি আসে না প্রিয় কিছু মুখ? মানুষ থমকায়, ক্ষণিক বিশ্রাম চায়, তারপর আবারও ছুটে চলে ভাসমান গন্তব্যে। সেই গন্তব্যে ছুটতে ছুটতেই হঠাৎ হারিয়ে যায় মৃত্যু নামক অতল গহ্বরে। তার বাবার জীবনটাও কি এমনই এক ভাসমান ট্রেন ছিল না? মায়ের সাথে সাক্ষাৎ হওয়াটা কি নেহাতই ক্ষণিকের বিশ্রাম ছিল না? কোনো ট্রেনই সারা জীবন স্টেশনে আটকে থাকে না। বাবাও থাকেনি। মা চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। মা হয়তো ট্রেনের থিওরিটা জানতো না, জানলে কখনো আটকানোর চেষ্টা করতো না। নাদিমও এভাবেই ভেসে যাবে, হারিয়ে যাবে। পার্থক্য এতটুকুই, বাবার মতো তাকে কেউ আটকানোর চেষ্টা করবে না। নাদিম দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। ট্রেন চলে এসেছে। নাদিম শেষবারের মতো ঘড়িটা দেখে নিয়ে ট্রেনে গিয়ে উঠল। চবগিতে নিজের সিটটা খুঁজে নিয়ে বসতেই ফোন বাজলো। ফোনের স্ক্রিনে অন্তুর নামটা দেখে ভ্রু কুচকালো। কয়েক সেকেন্ড ফোন হাতে বসে থেকে ফোনটা তুলতে ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠে বলে উঠল অন্তু, সালা,
তুই আসিসটা কই? সারা রাত ফোন বন্ধ করে বসে থেকে এখন ঢং মারিতে চস? হ্যাঁ, আধ ঘন্টার মধ্যে বাসায় আসবি, অপেক্ষা করছি। ট্রেন ছেড়ে দিয়েছে দোস্ত, মনমোহন সিং যাওয়াটা খুব জরুরি, নয়তো এতক্ষণ তোর বাসায় থাকতাম। ট্রেন ছেড়ে দিয়েছে মানে কি? ফাজলামি করছিস আমার সাথে? তুই আসবি কিনা বল, তোকে ছাড়া যাবো না, বিয়ে ক্যান্সেল। পাগল নাকি তুই? বিয়া করতে না গেলে বিয়ার খাওন পামু কই? শোন, বিয়েতে যাইতে পারতিস না বলে কিন্তু আমারে রায়খা খাইতে বসে যাবি না। আগে আমার জন্য প্যাক করবি, তারপর খাইতে বসবি, নয়তো খবর কয়রালে করলামও। অন্তু গরম কণ্ঠে বলল, সবসময় ফাজলামো ভালো লাগে না নাদিম, আমি এখন সিরিয়াস। তুই না আসলে বরযাত্রী যাবে না, বিয়েও হবে না, ব্যাস। আরে ফ্যাসাদ, মায়াগো মতো এত সেন্টি খাইস না তো মামা। আমি তোর আর হারাই যাইতেছি না, কালকের মধ্যেই চলে আসবো। রঞ্জন নম্র তো আছেই। অন্তু জবাব না দিয়ে চুপচাপ করে রইল। নাদিম হেসে ফেলে বলল, ঘরের বউয়ের মতো রিয়াকশন দিছিস কেন মামা? আচ্ছা, আমি রাত 12টার আগে তোর বাসায় থাকলেই তো হলো। এখন দয়া কইরা বিয়ে করতে যা, আর জরুরি ভিত্তিতে 2-3টা শালি নিয়ে আয়। নিরুরে রায়খা আসলেই চলবো, কিন্তু শালি রায়খা আসা চলবো না। নিরু তো নিজে গো মানুষ, ওরে এত আদর যত্ন করে ঘরে তোলার কিছু নেই। ওর যা স্পিরিট, ওই হারামি একা একা আসতে পারবো। অন্তু মৃদু হাসল। নাদিম ফোন রেখে দীর্ঘশ্বাস ফেলল। নিজের মাঝে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করছে সে। ভেতরের অহংবোধটা মাঝে মাঝেই মাথা চারা দিয়ে উঠছে। আজ অন্তুর বিয়ে ছেড়ে পালিয়ে আসার পেছনে কি অহংবোধটা একটুও দায়ী নয়? শুধুমাত্র বড় মামার ফোন পেয়ে কিভাবে ছুটে যাচ্ছে সে? এর পেছনে কি অন্য কোনো কারণ ছিল না? নাদিম জানে ছিল। তার চারিপাশটা যে ধীরে ধীরে বিষণ্ণ বিষে বিষাক্ত হয়ে উঠছে তা খুব টের পাচ্ছে নাদিম। এই দমবন্ধ শহরটা তাকে বাঁধতে চাইছে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চাইছে, কিন্তু রক্ত যে কথা বলে। শোবার ঘরের বিশাল আয়নাটার সামনে দাঁড়িয়ে আছে ছোঁয়া। বিছানার ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য জামা, শাড়ি আর অলংকার। সবসময় জিন্স টপস পরা ছোঁয়া শাড়ি পরতে জানে না। বুদ্ধি হওয়ার পর কখনো শাড়ি পরেছে বলে মনে পড়ে না। তবুও শাড়ি পরতে হবে। নম্রতা তাকে সাফ জানিয়ে দিয়েছে নীরার বিয়েতে দুইজনেই নীল রঙের জামদানি পরবে। একই সাথে দুজন গুটগুট করে ঘুরে বেড়াবে। ভাবতেই ভালো লাগে, ছোঁয়ারও ভাবতে ভালো লাগছে। নম্রতার সাথে গিয়ে নীল রঙা জামদানিও সে কিনেছে, কিন্তু ছোঁয়ার মা সিথি হকের ব্যাপারটা ভালো লাগছে না। সিথি নিজে ডিজাইন করে মেয়ের জন্য শাড়ি আর ব্লাউজ বানিয়েছেন। তার ধারণা ছোঁয়াকে সেই পিচরঙা শাড়িতে অপসরের মতো সুন্দর দেখাবে। এইসব ব্যাকডেটেড শাড়ির তার প্রয়োজন নেই। ছোঁয়ার একটু মন খারাপ হয়েছে, একটু নয় ভয়ানক মন খারাপ হয়েছে, কিন্তু সেই মন খারাপে কিছু যায় আসে না। ছোঁয়া জানে তাকে শেষমেশ মায়ের ডিজাইন করা শাড়িটাই পরতে হবে। সবসময় তাই হয়। ছোঁয়ার পৃথিবীতে বন্ধুমহল ছাড়া বাদবাকি সবই তার বাবা মায়ের পছন্দ অপছন্দের উপর ভিত্তি করেই চলে। এই যে ছোঁয়া রোজ সকালে ব্রেড, ফ্রুটস আর কফি খায়, এটাও তার মায়েরই নিয়ম। ছোঁয়া কখন কোন লিপস্টিক লাগাবে, কোন নেল পালিশ লাগাবে, তার কোন কোন বই পড়া উচিত, সবই তার মায়েরই ঠিক করা। ছোঁয়ার গোছালো রুম, গোছালো চালচলন, গোছালো কথাবার্তা সবই তার মায়ের পছন্দ। মা যদি অগোছালো থাকতে পছন্দ করত, তবে ছোঁয়াকে অগোছালোই থাকতে হতো। ছোঁয়ার জীবনটা ঘড়ির কাঁটায় কাঁটায় নিয়ন্ত্রিত। ছোঁয়ায় নিয়ন্ত্রণ মেনে নিয়েছে। ছোট থেকে এভাবেই অভ্যস্ত হয়ে উঠেছে। জীবনের কোনো পর্যায়ে সে অবাধ্য নয়। শুধু বন্ধুমহল নিয়ে তার যত নীরব বিদ্রোহ। তার বদ্ধ জীবনে এই বন্ধুমহলটাই শুধু তার নিজের, একান্তই নিজস্ব। এখানে কেউ তাকে নিয়ন্ত্রণ করে না। হাই ক্লাস ফর্মালিটি মেনটেন করতে হয় না। বন্ধুরা যখন গলা ছেড়ে গান গায়ে, হুটহাট উদ্ভট সব কাজ করে, ক্যান্টিনের রমরমা আড্ডা ছেড়ে হঠাৎ বৃষ্টিতে নেমে যায়, রেস্টুরেন্টে পেট পুড়ে খেয়ে বিল না দিয়ে দৌড়ে পালায়, আবার কখনো ফুটপাতে ওই নোংরা বাচ্চাদের পাশে বসে বিস্তর খায়, খাওয়ায়, গল্প করে, সিনেমা হলে গিয়ে প্রাণ খুলে সিটি বাজায়। তখন ছোঁয়া অবাক হয়ে দেখে, সেই সময়টুকু সে বিস্মিত সুন্দর এক পৃথিবী দেখে, প্রাণ খুলে হাসে। তার ধরাবাঁধা জীবনটাতে ওই মানুষগুলো যেন বড্ড তৃপ্তির। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে মায়ের কাছে শাড়ি পরায় মনোযোগ দেয়। মুখটা হাসি হাসি করে রাখে। দামি অলংকার গায়ে বড়লোকি অহং মাখে। আপাত দৃষ্টিতে ছোঁয়ার কোনো দুঃখ নেই। বিলাসিতার চাদরে ঘেরা জীবনটা তার খুব সুন্দর আর গোছালো। তবুও ছোঁয়ার বড় কষ্ট হয়। সহজ সরল মনটা ধুকে উঠে বলে, আমার জীবনটা কেন নমু আর নিরুর মতো স্বাভাবিক নয়? মধ্যবিত্ত ঘরনা টানাপোড়ান কেন আমার নেই? সেই টানাপোড়ানেই বুঝে আনন্দ, বেঁচে থাকার এক অদ্ভুত স্বাদ। সংকটহীন বেঁচে থাকাটা আদৌ কি বেঁচে থাকা? দুপুর গড়িয়ে আসন্ন বিকেলে পদার্পণ করেছে সূর্য। উঠোনের উত্তর দিকে ভিন্ন রঙে চাঁদোয়াটা নিয়ে সাজানো হয়েছে বিয়ের আসর। একদম আড়ম্বরহীন সাদামাটা আয়োজন। প্যান্ডেল থেকে কিছুটা দূরে ইট বিছিয়ে করা হয়েছে রান্নার আয়োজন। আলুথালু স্বাস্থ্যবান এক ভদ্রলোক কোমরে গামছা পেঁচিয়ে বিশাল ডেকচিতে খুন্তি নাড়ছেন। কপালে জবজবে ঘাম, মুখ ভর্তি পান। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রান্নার অন্যান্য সামগ্রী। সহযোগীদের কেউ সবজি কুটছে, কেউ বা মাংস বা মাছের মিশ্রণ।
শুকনো লাকড়িতে দাউ দাউ করে জ্বলছে আগুনের শিখা, কমলা রঙের আগুন। শেষ দুপুরে তেরছা আলোর ঝিলিক দিয়ে উঠছে উত্তপ্ত ডেকচির গা। কিছু অল্পবয়স্ক তরুণ ব্যস্ত ভঙ্গিতে খাবার পরিবেশন করছে। কারো উপর মাংস দেওয়ার দায়িত্ব, কেউ বা দিচ্ছে রোস্ট, ডাল, মাছ ভাজা। নম্রতাদের খাওয়া শেষ হয়েছে মাত্র। প্যান্ডেলের পাশে নীল রঙের ট্যাঙ্কিতে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। ছোঁয়ার কাছে এসব নতুন। অসংখ্য মানুষ একই সাবান দিয়ে হাত ধুচ্ছে। বিষয়টা নিঃসন্দেহে বিদঘুটে। ছোঁয়া চোখ মুখ কুচকে হাত পরিষ্কার করলো। হাত ধুতে গিয়ে পানি ছিটে ভিজে গেল শাড়ি। বড় বিরক্তকর সব। হাত ধোয়া শেষে নম্রতার সাথে বরের স্টেজের দিকে এগিয়ে গেল ছোঁয়া। নম্রতাদের আসতে দেখে বিগলিত হাসল রঞ্জন। চাহনি যথাসম্ভব নিষ্পাপ করার চেষ্টা করে বলল, কলিজা, জুতো কোথায় লুকিয়েছে বলবে না? নম্রতা দাঁত বের করে হাসলো। হাত বাড়িয়ে বলল, 5,000 টাকা দে, বলে দিব। রঞ্জন মুখ কালো করে বলল, এটা কিন্তু ঠিক হচ্ছে না কলিজা। তুমি টাকার লোভে বারবার নিজের বরকে ভুলে যাচ্ছ। বিষয়টা মেনে নেওয়া যাচ্ছে না। গেটেও জেদ ধরে 5,000 টাকা উসুল করে নিয়েছ। এসব তো ঠিক না বউ। রঞ্জনের কথায় হেসে ফেলল পূজা। নম্রতা কোমরে হাত দিয়ে ভ্রু উঁচিয়ে তাকালো। রাখ তোর কলিজা, আগে টাকা দে। টাকা ছাড়া বউ করবি না। টাকা ছাড়া বউ করবি তো খবর আছে, ডিরেক্ট ডিভোর্স। রঞ্জন অত্যন্ত দুঃখী কণ্ঠে বলল, আমাদের এত এত ভালোবাসাকে তুমি সামান্য টাকার কাছে বলে দিতে পারলে বউ? শুধুমাত্র 5,000 টাকার জন্য? আমি মরে যাচ্ছি না কেন? রঞ্জনের কথা বলার ভঙ্গিতে হেসে ফেলল নম্রতা। পূজার দিকে চেয়ে বলল, বৌদি, তোমার বরকে কিছু বলবে নাকি মাথা ফাটিয়ে স্মৃতিহারা এতিম বানিয়ে দিব? আজ আমাদের দলটা হালকা বলে এত জোর চালাচ্ছিস। নাদিমদের সাথে থাকলে বুঝিয়ে দিতাম বরযাত্রী কাকে বলে। প্যান্ডেলের পেছনের দিকে মাটির মোটা রাস্তা। রাস্তার পাশে বিশাল এক জাম গাছ। আরফান দ্রুত হেঁটে জাম গাছের নিচে এসে দাঁড়ালো। আরফানকে আসতে দেখে গাড়ি থেকে সবিনয় নেমে এলো ড্রাইভার। স্যার, খাওয়ান দাওয়ান শেষ? আরফান গাড়ি থেকে কালো চামড়ার ব্যাগটা বের করতে করতে ছোট্ট করে উত্তর দিল। ড্রাইভার বেশ আগ্রহ নিয়ে আরফানের কার্যকলাপ দেখতে লাগলো। মানুষটাকে তার খুব পছন্দ হয়েছে। ছোঁয়ার অন্যান্য বন্ধুদের মতো খিকখিক না করাটাই ভালো লাগার প্রধান উৎস। ম্যাম সাহেব বলেন, স্বল্প কথা বলা জ্ঞানী লোকের লক্ষণ। আরফান কথা বলে অল্প, চুপচাপ থেকে হঠাৎ হঠাৎ গম্ভীর কণ্ঠে উত্তর দেয়। কথাবার্তায় জ্ঞানের ছটা। ড্রাইভার মুগ্ধ চোখে চেয়ে থাকে। আরফান পকেট থেকে ফোন বের করে ফোনে মনোযোগী হলো। ড্রাইভার গদগদ কণ্ঠে বলল, স্যার, আপনি মানুষটা খুব ভালো আছেন। আপনারে আমার খুব পছন্দ হয়েছে। আরফান জবাব না দিয়ে ভ্রু কুঁচকে তাকালো। সে আহামরি ভালো কোনো কাজ করেছে কিনা বোঝার চেষ্টা করলো। মনে পড়ছে না। নম্রতার মন খারাপ দেখে বহু কাঠখড় পুড়িয়ে এখানে আসতে হয়েছে তাকে। তার উপর নীরাও ফোন দিয়ে ঝুলে পড়ল। বাধ্য হয়ে ডিউটি শিডিউল পরিবর্তন করে নম্রতাকে সঙ্গ দিতে হলো। গাড়িটা নম্রতার বান্ধবীর। এই ড্রাইভারকে সে চিনে না। প্রথম দর্শনে খুব পছন্দ হয়ে যাওয়ার মতো কোনো কথা তাদের হয়নি। আরফানের ভাবনার মাঝেই নম্রতাকে আসতে দেখা গেল। এক হাতে শাড়ির কুচকি সামলে ধীরে ধীরে হাঁটছে সে। নম্রতার দিকে এক নজর তাকিয়ে বড় আফসোস নিয়ে বলল ড্রাইভার, একটা কথা বলি, মাইন্ড করেন না স্যার। আফামনির সাথে আপনার তেমন মানায় নাই। আফামনি দেখতে মাশাল্লাহ, কিন্তু অতিরিক্ত কথা কয়। মায়া মানুষ এত কথা বলা ভালো না। মায়া মানুষ থাকবো চুপচাপ। 10টা বেতের বাড়িতেও শব্দ করত না। চুপচাপ মায়া মানুষ দেয়া সংসার শোক আসে। পটর পটর মায়ারে কোনো কামের না। মাইন্ড করলেন স্যার? আরফান উত্তর দিল না। গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে মনোযোগী চোখে ফোন ঘাঁটতে লাগলো। কপাল হালকা কুচকানো, চোখ মুখ থমথমে। আরফানের থমথমে মুখ দেখে কথা এগোনোর সাহস পেল না ড্রাইভার। নম্রতা পাশে দাঁড়িয়ে ফোনের দিকে একটু উকি দিয়ে মিষ্টি হাসলো। হাসির বদলে হাসি ফিরে এলো না। আরফান আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে রইল। নম্রতার দিকে ফিরেও তাকালো না। আরফানের থমথমে মুখ খেয়াল করে কিছুটা অপ্রস্তুত হলো নম্রতা। দ্বিধা নিয়ে বলল, আপনি ঠিক আছেন ডক্টর? আরফান তাকালো না, ছোট্ট করে বলল, আপনাকে আপসেট দেখাচ্ছে নিষ্প্রভ, কিছু হয়েছে? আরফান গাড়ির দরজা খুলে নিজের স্যুটটা তুলে নিল। প্রচন্ড শব্দে দরজাটা বন্ধ করে বলল, না। নম্রতা বুঝলো আরফান রেগে আছে। তার রাগ প্রকাশের ধরন সে ধরতে পারছে। নম্রতা অসহায় কণ্ঠে বলল, আমার দিকে তাকিয়ে কথা বলুন। আরফান তাকালো না। এক হাতে কালো চামড়ার ব্যাগ, অন্য হাতে ভাঁজ করা স্যুট নিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। নম্রতাকে সম্পূর্ণ উপেক্ষা করে অন্যদিকে মনোযোগী হওয়ার চেষ্টা করলো। রেগে আছেন কেন? আরফান তাকালো। অদ্ভুত ঠান্ডা তার দৃষ্টি। শীতল কণ্ঠে বলল, আপনার বন্ধু আপনাকে এইভাবে সম্বোধন কেন করলো? নম্রতা ব্যাপারটা ঠিক ক্যাচ করতে পারল না। পুরো ব্যাপারটা বুঝতে খানিকটা সময় লেগে গেল। ভ্রুকুচকে চিন্তা করলো। পর মুহূর্তেই হেসে বলল,
ও রঞ্জনের কথা বলছেন? ও এরকমই, ভীষণ কিউট না? ওর সব কিছুই কিউট। বাই এনি চান্স রঞ্জন যদি মুসলিম হতো এবং আমার বন্ধু না হতো, তাহলে আমি ড্যাম শিওর আমি ওর ওপর ট্রাস্ট হতাম, প্রেমে পড়তাম, বিয়েও করে ফেলতাম। আরফান শীতল কণ্ঠে বলল। গুড। নম্রতা আর চোখে আরফানের দিকে তাকালো। আরফানের থমথমে মুখ আরো বেশি থমথমে দেখাচ্ছে এবার। শ্যামবর্ণ মুখটিতে রক্তিমাভা। আরফান নিজের ব্যাগ আর স্যুটটা নিয়ে রাস্তার ধরে হাঁটা দিল। নম্রতা বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে আরফানের পিছু ছুটল। বিস্ময় নিয়ে বলল। কোথায় যাচ্ছেন? আরফানের ছোট্ট উত্তর। ঢাকায়। নম্রতা আরফানের ডান বাহু চেপে ধরে বলল। আপনি আমায় অ্যাভয়েড করছেন? আরফান দাঁড়ালো, ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সাবলীল কণ্ঠে বলল। হ্যাঁ। নম্রতা খানিক অবাক হয়ে বলল। কেন? আচ্ছা, আপনি কি জেলাস? আরফান উত্তর দিল না। হাঁটার গতি কি খানিকটা বেড়ে গেল হয়তো। নম্রতা আরফানের সাথে পেরে উঠতে না পেরে বলল। আমরা শুধুই মজা করছিলাম। ইউ আর জাস্ট ফ্রেন্ডস নিষ্ফর। আপনি অযথাই রাগ করছেন। আরফান দাঁড়ালো, চোয়াল শক্ত করে বলল। দেন ওয়াই হি কেয়ার ইউ সো মাচ? আমি খেয়াল করেছি লঞ্চে ও আপনাকে কোলে নিয়েছিল। কেন নিবে? শেষের কথাটাতে যেন একরাশ অভিযোগ ছুড়ে দিল আরফান। ভারী বাচ্চামো প্রশ্ন, কেন নিবে? নম্রতার হঠাৎ হাসি পেয়ে গেল। আরফানের রাগ দেখে বুকের ভেতর অদ্ভুত এক প্রশান্তি খেলে গেল। চারিপাশের বাতাসটাকে মনে হলো স্বর্গীয়। নম্রতা নরম কণ্ঠে বলল। আমি কোনো ফ্যাক্ট নই। আমার জায়গায় নিরাবাদ শোয়া হলেও রঞ্জন ঠিক একই কাজ করত। রঞ্জন সবসময় কেয়ারিং, কাছের মানুষগুলোকে আগলে রাখতেই পছন্দ করে। আরফানের গনগনে রাগ কমলো বলে মনে হলো না। প্রচণ্ড রাগ নিয়ে অন্যদিকে চেয়ে রইল, কথা বলল না। নম্রতা মৃদু হেসে বলল। রঞ্জনের পাশে থাকা অতিরিক্ত সুন্দরী মেয়েটি ওর হবু বউ। মেয়েটাকেও পাগলের মতো ভালোবাসে। এত সুন্দরী বউ রেখে রঞ্জন আমার প্রতি ইন্টারেস্টেড কেন হবে বলুন তো? আরফান ফিরে তাকালো, ভ্রুকুচকে নম্রতার মুখের দিকে চেয়ে থেকে বলল। আপনার সৌন্দর্য সম্পর্কে আপনার কোনো ধারণা নেই নম্রতা। না জেনে লেম রেফারেন্স টানবেন না। আরফানের কথাটা খুব স্নিগ্ধ শোনালো নম্রতার কানে। পুলকিত চোখে চেয়ে রইল আরফানের শ্যামবর্ণ বলিষ্ঠ চেহারায়। আরফানের দৃষ্টিও তখন নম্রতার চোখে নিবদ্ধ। বিকেলের মিষ্টি আলোয় কিছুটা সময় একান্তেই কেটে গেল তাদের। বেশ কিছুক্ষণ পর হতাশ নিঃশ্বাস ফেলে চোখ ফিরিয়ে নিল আরফান। শক্ত গলায় বলল। আপনাকে কেউ উদ্ভট সব সম্বোধন করবে তা আমার পছন্দ নয়। আমি ছোট থেকে হিংসুটে প্রকৃতির ছেলে। যা আমার নিজের তা শুধুই আমার নিজের। আমার জিনিসে কেউ তাকালেও আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমি খুব একটা জেন্টলম্যান নই নম্রতা। এক প্রকার ঠান্ডা ধমকি দিয়ে নম্রতার দিকে তাকালো আরফান। কথাগুলো ধীরে সুস্থে বলা হলেও কথার ধরনের ভেতর তপ্ততা টের পেল নম্রতা। আরফান তার ঠান্ডা অথচ তীব্র চাহনি দিয়েই বুঝিয়ে দিল তার প্রতিটা কথা কতটা সত্য এবং গম্ভীর। দুপুরের শেষ ভাগে বড় মামার বাড়িতে গিয়ে পৌঁছালো নাদিম। গ্রামের মাঝে বিশাল জায়গা নিয়ে বড় মামার বাড়ি। গেট দিয়ে ঢুকে একপাশে দুটো বড় বড় চৌচালা ঘর, একটা ধানের গুদাম, অন্য পাশে পুরনো একতলা বাড়ি, ডান পাশে টিনের চালা দেওয়া বৈঠক ঘর। বৈঠক ঘরের পাশে শান বাঁধানো বিরাট পুকুর। পুকুরের পাশে হাঁসের খামার। হাঁসের খামারটা নতুন হয়েছে। 5 বছর আগে যখন এসেছিল তখন এই হাঁসের খামারটা দেখেনি নাদিম। নাদিম ক্লান্ত নিঃশ্বাস ফেলল। বাড়ির সামনে ধান শুকানোর বড় মাঠটা পার করে উঠোনে পা রাখতে বেশ কিছু প্রাণী নীরবে তাকে পর্যবেক্ষণ করলো। প্রায় সবাই চাকর শ্রেণীর মানুষ। এদের কাউকেই নাদিম চেনে না। নাদিমকে তারা চিনবে এমনটাও আশা করা যায় না। নাদিম বেশ কয়েক পা এগিয়ে যেতে একজন উৎসুক কণ্ঠে শুধালো। আপনি কেডা? কারে খুঁজছেন? নাদিম উদ্বেগহীন কণ্ঠে বলল। তুমি কে? বড় মামাকে গিয়ে বলো নাদিম এসেছে। লোকটার চোখ শুরু হলো। নাদিমের পরিচয় বুঝতে পেরে বলল। ভাইজান তো পরিশোধে গেছে, আপনি বাড়ির ভিতর যান, ভাবিজানরা আছেন ভেতরে। নাদিম সপ্রতিভ পায়ে বাড়ির ভেতর ঢুকলো। কিছুক্ষণের মাঝে বাড়ির ভেতরে হালকা এক সুরধ্বনি খেলে গেল। হাজারো আধিক্যতা মাখা প্রশ্ন উত্তরের পর বড় মামি তাকে বিশ্রাম নিতে বলে রান্নার তোড়জোড় করতে ছুটলেন। নাদিমকে যে মেয়েটা ঘর দেখিয়ে দিল তার নাম পরি। শ্যামলাটে মিষ্টি মুখটা পরির মতোই সুন্দর স্নিগ্ধ। নাদিম কলতলা থেকে হাত মুখ ধুয়ে ফিরে আসা পর্যন্ত মেয়েটা তার পিছু পিছুই ঘুরল। ঘরে ফিরে বিছানায় হাত পা ছড়িয়ে দিয়ে মেয়েটার দিকে তাকালো নাদিম। ভ্রুকুচকে বলল। তুই পড়ি না? বড় হয়ে গেছিস অনেক। কোন ক্লাসে পড়িস? পরি উজ্জ্বল মুখে তাকালো। চঞ্চল পায়ে বিছানার কাছে এসে দাঁড়ালো। মুখ ভর্তি হাসি নিয়ে বলল। এইবার এসএসসি দেবো নাদিম ভাই। বাহ, ভালো। পরি উৎসুক কণ্ঠে বলল। তুমি এতদিন আসনি কেন নাদিম ভাই?
আব্বা তোমার কথা রোজ বলতো, আমিও বলতাম। নাদিম হাসলো, ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, কি বলতি? আমি যখন এই বাড়িতে শেষবার আসি তখন তুই বেশ ছোট ছিলি, আমায় তো মনে থাকার কথা নয়। যাও, তোমাকে মনে থাকবে না কেন? তুমি তখন কি সুন্দর দেখতে ছিলে, একদম সাদা রঙের, পরিদের ছেলের মতন। খুব মনে আছে আমার। নাদিম শব্দ করে হাসলো। পরিদের ছেলের মতো? তুই পরিদের ছেলে দেখছিস? উফ, না দেখলেই বা কি? আমার নাম পরি না? আমি সব জানি। পরীর ছেলেরা খুব সুন্দর হয়। তখন তোমাকেও ঠিক পরীর ছেলের মতোই লাগতো। তখন লাগতো, এখন লাগে না। এখন তো তোমায় তার থেকেও বেশি সুন্দর লাগে। আগে ছেলের মতো লাগতো, এখন বরের মতন লাগে, পরিধের বরের মতন। কথাটা বলে লাজুক হাসলো পরি। নাদিম কয়েক সেকেন্ড চুপ করে চেয়ে রইল পরির চোখে মুখে, কিছু একটা বোঝার চেষ্টা করছে। তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। মনের ভিতরে থেকে সুপ্ত মানব খক করে হেসে উঠে বলল, মুরগি নিজেই এসেছে শিয়ালের কাছে বাগী হতে। বড় মামাকে জব্দ করার চরম সুযোগ। নাদিম নিজের মনে হেসে বলল, তুমি সবসময় আমায় ডিস্ট্রেক্ট করার চেষ্টা করো। বড় মামাকে জব্দ করা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আরে ব্যাস, এখন আমার দোষ? মেয়েটাই তো পটে গেল বলেই না পড়লাম। ভোলা চেহারা দেখে পটে গেলে আমার কি দোষ? দূর হও, আমি ঘুমাবো। সুপ্ত মানব মনের এক কোনায় বসে কৌতুক মাখা হাসি হাসতে লাগলো। বিষয়টাতে তার খুব আনন্দ লাগছে নাদিমেরও, পৈশাচিক আনন্দ। খাওয়া শেষে দীর্ঘ এক ভাত ঘুমের পর বড় মামার সাথে দেখা করলো নাদিম। বড় মামা মাত্রই পরিষদ থেকে ফিরেছেন। ঘামে ভেজা ক্লান্ত শরীর নিয়ে বৈঠক ঘরের বারান্দায় বসে আছেন। চোখে মুখে আগে সে জৌলুস নেই, বার্ধক্য হানা দিয়েছে শরীরে। শক্তপোক্ত শরীরটা ঢিলে ঢালা থলথলে হয়ে গিয়েছে। মামার সামনে বেতের মোড়ায় বসে কৌতূহলী চোখে সবটাই পর্যবেক্ষণ করলো নাদিম। আপনার শরীরটা বোধহয় খুব একটা ভালো যাচ্ছে না মামা। বড় মামা চোখ মেলে তাকালেন, ম্লান হেসে বললেন, বয়স হচ্ছে। ততটাও বয়স হয়নি, ডাক্তার দেখা। বড় মামা মাথা নেড়ে চুপ করে রইলেন। বড় বড় দম নিয়ে গ্লাসের বাকি শরবতটুকু এক চুমুকে শেষ করলেন। নাদিম উৎসুক কণ্ঠে বলল, মিষ্টিকে নিয়ে কি বলেছিলেন ফোনে? বড় মামা জবাব না দিয়ে বললেন, তোমার চেহারার দশা দেখে তো আমার বংশের ছেলে বলে মনে হচ্ছে না বাবা। মাথায় পাখির বাসা, গালেও দাড়ি গোফের জঙ্গল। ঢাকা শহরে গুন্ডামি করে বেরো নাকি হে? নাদিম হাসল। বড় মামা তীক্ষ্ণ চোখে চেয়ে রইলেন নাদিমের পুরু ঠোঁট জোড়ার দিকে। পরিচিত, খুব পরিচিত সেই হাসি। নাদিম হেসে বলল, আমি তো আপনার বংশের ছেলে নই বড় মামা, আমার বংশ ভিন্ন। বড় মামা কিছুক্ষণ চুপ করে নাদিমকে লক্ষ্য করলেন, তারপর মৃদু কণ্ঠে বললেন, মায়ের বংশ কি নিজের বংশ নয়? হওয়ার তো কথা নয়। বড় মামা বিড়বিড় করে বললেন, আমি মতিনকে বলে দিচ্ছি, বাড়িতে এসে চুলদাড়ি ছেটে দিয়ে যাবে তোমার। ভদ্রলোকদের এভাবে থাকতে নেই। নাদিম মাথার ঘন চুলগুলো ঝাঁকিয়ে বলল, সে দেখা যাবে, আপনি বরং মিষ্টির কথা বলুন। ওর জন্যই তো এত জরুরি তলব। কেন ডেকেছেন? বড় মামা চওড়া চেয়ারটাতে গা এলে দিয়ে চোখ বুঝলেন। এত তারা কিসের? আজই এলে বিশ্রাম নাও, কাল সকালে না হয় কথা হবে। কাল সকাল পর্যন্ত তো থাকতে পারছি না মামা। আসার সময় ফেরার টিকিট করে এসেছি, সন্ধ্যা ট্রেনে রাতের মধ্যে ঢাকা পৌঁছাতে হবে। বড় মামা অবাক হয়ে বললেন, সে কি, এতদিন পর এসে আজই ফিরে যাবে? কিছুদিন থাকো, টিকিটের ব্যবস্থা আমি করে দেব। টিকিটটা কোনো ব্যাপার না বড় মামা, ব্যাপারটা আমার ঢাকা ফেরা নিয়ে। বন্ধুরা অপেক্ষা করছে। নাদিমের উত্তরটা বড় মামার ঠিক পছন্দ হলো না। বিস্বাদ মুখে বললেন, বন্ধুর অপেক্ষা করলেই ছুটতে হবে নাকি? থাকো কদিন, গ্রামে গঞ্জে ঘুরে বেড়াও। তোমার মামিও বোধহয় এত তাড়াতাড়ি ছাড়বে না। ভেতরে বাড়িতে রান্নার বিশাল আয়োজন চলছে। নাদিম জবাব না দিয়ে চুপ করে রইল। ধীর কণ্ঠে বলল, মিষ্টির কি হয়েছে, কেন ডেকেছেন? বড় মামা এবার যেন হঠাৎই আগের রূপে ফিরে এলেন। তীক্ষ্ণ বুদ্ধি খেলে গেল চোখে মুখে। মুখের ভঙ্গিমা পাল্টে বললেন, তোমার বোন যে এবার কলেজে ভর্তি হয়েছে জানো? কথাটা বলে উত্তরের অপেক্ষা করলেন তিনি। তারপর তার ছেলের হাসি দিয়ে বললেন, জানো না জানি, জানার প্রয়োজনও বিশেষ ছিল না, কিন্তু এখন ব্যাপারটা ভিন্ন। মিষ্টি বড় হয়েছে, ওর একটা বিয়ের ব্যবস্থা করা আবশ্যক। নাদিম ভ্রু কুচকে চেয়ে রইল। মিষ্টির বিয়ে? ওই ছোট্ট পুচকে মেয়েটার বিয়ে? ওর কি আদৌ বিয়ের বয়স হয়েছে?
এই সেদিনও না লাল ফ্রক পরে বোকা বোকা চোখে চেয়ে থাকতো মেয়েটা। নাদিম মিষ্টির মুখটা মনে করার চেষ্টা করলো, মনে পড়ছে না। শেষ কবে দেখেছিল সেটাও মনে পড়ছে না। নাদিম চিন্তিত চোখ দুটো বড় মামার মুখের উপর স্থির করলো। বড় মামা উত্তরের অপেক্ষায় বসে থাকায় খানিক নড়ে চড়ে উঠল নাদিম। গম্ভীর কণ্ঠে বলল, কোন ক্লাসে পড়ে মিষ্টি? এখনো বিয়ে কেন? কোন ক্লাসে পড়ে মিষ্টি? আর এখনই বিয়ে কেন? পড়াশোনা করুক। বড় মামা অসন্তুষ্ট কণ্ঠে বলল, রক্ত কথা বলে বাবা, ওই মেয়ে বিশ্বাস আছে কখন কি কাণ্ড ঘটিয়ে ফেলে। মেয়েটার বিয়ে দিতে পারলে আপাতত বিদেয় হয়। নাদিমের চোয়াল শক্ত হয়ে এলো। বিস্ময় নিয়ে খেয়াল করলো সে রেগে যাচ্ছে। বড় মামাকে ধরে বেধরাম পেটাতে ইচ্ছা করছে। শালা পিশাচ। নাদিমকে বিরক্ত মুখে বসে থাকতে দেখে মৃদু হাসলেন বড় মামা। ভারী বুদ্ধিদীপ্ত চোখে তাকালেন। সেই কুটিল চোখ দুটোর দিকে চেয়ে নাদিমের কি ঘেন্না হলো? হওয়ার কথা না। নাদিম মানুষকে পর্যবেক্ষণ করে মজা পায়, প্রকাশ্যে অপ্রকাশ্যে গালি দেয়, বেধরম পেটায়ও, কিন্তু ঘেন্না করে না। নাদিম সূক্ষ্ম চোখে চেয়ে বড় মামার মনোভাব বোঝার চেষ্টা করলো। বড় মামা চাকর শ্রেণীর কাউকে ডেকে কিছু একটা আনতে বললেন। তারপর চিন্তিত হওয়ার ভান করে বললেন, আজকাল বিয়ের বাজার খুব সোজা নয় বাবা। তারপরও মেয়ে হলো জারজ, জেনে শুনে জারজ মেয়েকে ঘরের বউ কে করবে শুনি? টাকা পয়সা দিয়ে পার করা ছাড়া তো আর কোনো উপায় আদি দেখছি না বাবা। নাদিমকে বিরক্ত মুখে বসে থাকতে দেখে বড় মামা ব্যস্ত কণ্ঠে বললেন, তোমায় এসব ঝামেলা জড়াতে হবে না বাবা। যেমন আছো তেমনই থাকো। ব্যবস্থা যা করার আমিই করব সব। কিন্তু টাকা পয়সার ব্যাপারটা তো তোমাকেই দেখতে হবে বাবা। মেয়েটা তো যেহেতু তুমি, সে হিসেবে দায়িত্ব তো তোমারই বলো। এই মেয়ের 7 পাশে না থেকেও বহু টেনেছি আমি। আর কত, আমারও 2-1টা মেয়ে আছে। এত টাকা পয়সা আমি কোথায় পাবো বাবা? বড় মামার উদ্দেশ্য এবার স্পষ্ট বুঝলো নাদিম। চোয়াল শক্ত করে চুপচাপ চেয়ে রইল বড় মামার থলথলে মুখটার দিকে। চাকরটা এসে একটা কালো চামড়ার ব্যাগ দিয়ে যেতেই ব্যাগ থেকে কিছু কাগজ বের করে নাদিমের দিকে এগিয়ে দিলেন। নাদিম ভ্রু কুচকে কাগজটা হাতে নিতেই বড় মামা বিগলিত কণ্ঠে বললেন, তুমি তো বাবা বছরেও এদিকে মারাও না। কোথায় কি করো আল্লাহ মালুম। তাই বলছিলাম কি, তোমার নামে বাবা যে 4 একর জমি রেখে গিয়েছিল, সেই জমিটা বরং ছেড়ে দাও। অযথা পড়ে আছে, ওগুলো বিক্রি করে মিষ্টির বিয়েটা। বলতে বলতে থেমে গেলেন বড় মামা। সামনে বসে থাকা ছেলেটা শক্ত চোয়াল, অকপট চাহনি দেখে হঠাৎই চমকে উঠলেন। কয়েক সেকেন্ডের জন্য আদিবকে বিভ্রম হলো তার। নাদিম কাগজটা বড় মামার কোলের উপর ছুঁড়ে দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, মিষ্টির বিয়ের কথা বলে যান মামা, ওর বিয়ের বয়স হয়নি। নাদিমের কণ্ঠে আদিবের সেই অকপট ভয়হীন কণ্ঠের আভাস পেয়ে কিছুক্ষণ কথা খুঁজে পেল না বড় মামা। সম্মোহনের মতো নাদিমের মুখের দিকে চেয়ে রইলেন। কিছুটা ধাতস্থ হয়ে শান্ত কণ্ঠে বললেন, বয়স হয়নি? বিয়ের পর বয়স হয়ে যাবে। তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো দায় দায়িত্ব নেই। তবুও অযথা বোঝা বইতে যাবো কেন? তোমারই বা কি প্রয়োজন? তুমি টাকার ব্যবস্থা করে যাও, বাকিটা আমি দেখব। মিষ্টির বিয়ে নিয়ে আর কোনো আলোচনা না হওয়া ভালো বড় মামা, ওর বিয়ের বয়স হয়নি। বড় মামা চাপার রাগ নিয়ে বললেন, ওর বিয়ের বয়স হয়েছে কিনা তা তুমি শেখাবে আমায়? কখনো খোঁজ নিয়েছো ওর? আজ হঠাৎ বোনের প্রতি এত দরদ? হ্যাঁ, আপনি কদিন খোঁজ নিয়েছেন ওর? আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না, খুব বেশি দিন বাঁচবে বলে মনে হয় না। শেষ বয়সে এসে আপাতত হিসাবে চিন্তা ভাবনা বাদ দিন। বৃষ্টি কঠিলতা থেকে বেরিয়ে একটু মানুষ হন। বড় মামা হতভম্ব হয়ে গেলেন। তার গ্রাম, তার বাড়িতে বসে কেমন অকপটে কথা বলছে ছেলেটা, অপমান করছে। ভয় নেই? আদিবেরও ছিল না। বড় মামা চাপা গর্জন করে বললেন, কি বলতে চাইছো তুমি? আমি অমানুষ? আমি অমানুষ হলে তোমার এই জারজ বোনকে এতদিন দেখছে কে? সেটা তো আমারও প্রশ্ন। কে দেখেছে ওকে? আপনি তো দেখেননি। এটুকু বলে থামলো নাদিম। হতাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, মিষ্টি কোনো চাইল্ড হাউসে থাকে না, তাই না মামা? আপনি ওকে সরিয়ে দিয়েছেন। কোথা থেকেও? বড় মামা থতমত খেয়ে গেলেন। আতঙ্কে সাদা হয়ে গেল মুখ। অবাক হয়ে খেয়াল করলেন এই 2 দিনের বাচ্চা ছেলেটাকে খানিক সমীহ করছে তার মন। নাদিম শক্ত চোখে চেয়ে রইল। বোনের প্রতি প্রগাঢ় কোনো টান কোনো কালেই উপলব্ধি করেনি সে। সঙ্গত কারণে তার সুখ দুঃখের কথাও কখনো চিন্তা করা হয়নি। তবু আজ হঠাৎ ভীষণ রাগ লাগছে তার।
সামনে বসে থাকা লোকটিকে রড দিয়ে পিটিয়ে চামড়া ফাটিয়ে দেওয়ার এক দুর্দমনের ইচ্ছে যাচ্ছে। বিষণ্ণ সন্ধ্যা মিলিয়ে রাত নেমেছে শহরে। শরতের ঝিরিঝিরি বাতাসে উঠছে পূজার খয়েরি শাড়ির আঁচল। গোছালো চুলগুলো ক্ষণে ক্ষণে আছড়ে পড়ছে ক্লান্ত সুন্দর মুখটিতে। চাঁদের আলোয় মোমের পুতুলের মতোই স্নিগ্ধ দেখাচ্ছে তার নিখুঁত মুখশ্রী। তার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে তার দিকে মগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে সুপুরুষ এক যুবক। প্রিয়তমার মুখের প্রতিটি ভাত যেন গুনে গুনে মুখস্থ করছে সে। পূজা কৌতূহলী দৃষ্টিতে চারিপাশে চোখ বুলাচ্ছিল। বেখেয়ালি হাতে অগোছালো চুলগুলো গোছাতে গোছাতে বলল, অন্তদাদের ছাদটা বেশ খোলামেলা, বাতাস হয় খুব, আমার খুব পছন্দ হয়েছে। রঞ্জন রেলিংয়ে ঠ্যাস দিয়ে হাত ভাঁজ করে দাঁড়ালো। আমারও খুব পছন্দ হয়েছে। পূজা বুঝতে না পেরে ভ্রু কুচকালো। ভ্রু উঁচিয়ে বলল, কি? তোমাকে। রঞ্জনের ঠোঁটে প্রসন্ন হাসি। পূজা হেসে অন্যদিকে তাকালো। রঞ্জন বুক ভরে শ্বাস টেনে নিয়ে পূজার সামনে এসে দাঁড়ালো। রঞ্জনকে কাছাকাছি দাঁড়াতে দেখে চোখ তুলে তাকালো পূজা। চোখে তার হাজার খানিক প্রশ্ন। দমকা বাতাসে একগাছি চুল আছড়ে পড়ল পূজার কপালে। আলতো হাতে চুলগুলো সরিয়ে দিয়ে সম্মোহিত ও মুগ্ধ চোখে চেয়ে রইল রঞ্জন। হাত বাড়িয়ে রঞ্জনের চুলগুলো গুছিয়ে দিতে দিতে কপাল কুচকালো পূজা। আদুরে কণ্ঠে বলল, কি দেখছো, কি হয়েছে? রঞ্জন জবাব দিল না। আগের মতোই নির্নিমেষ চেয়ে থেকে হঠাৎ এক অদ্ভুত কাজ করে বসলো। পকেট থেকে সিঁদুর কৌটা বের করে পূজার সিঁথি রাঙালো গাঢ় সিঁদুরের রেখায়। মোমের মতো ফর্সা খাড়া নাকে উজ্জ্বল হয়ে উঠল সিঁদুরের লাল রং। মুখটিতে ভর করল গাঢ় মায়া। কপালে সিঁদুর ল্যাপটানো প্রিয়তমাকে হঠাৎই প্রতিমা বলে বোধ হলো তার। লুকায়িত সৌন্দর্যটুকু ডানা মেলে ঝলসে দিতে চাইল তার গাঢ় দৃষ্টি সম্মোহিত মন। পূজার হতভম্ব দৃষ্টি উপেক্ষা করে পূজার ডান হাতটা নিজের হাতে তুলে নিল রঞ্জন। খুব মনোযোগ দিয়ে হাতের চুড়িগুলো গুনার চেষ্টা করলো। প্রতিটা চুড়ি আলাদা করতে করতে নিরবিচ্ছিন্নভাবে বলতে লাগলো, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। রঞ্জনের দিকে চেয়ে থাকা পূজার দৃষ্টিটা ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো। হতভম্বভাবে শেষে ফুটলো গাঢ় কোমলতা। তারপর দীর্ঘ বিচ্ছেদের অসহনীয় সুর। এতদিন কঠোর নিয়মে সামলে রাখা পূজা এবার ডুকরে কেঁদে উঠল। রঞ্জন বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁপে কেঁপে উঠল। রঞ্জন আলতো হাতে সামলে নিল তাকে। ভালোবাসার প্রতিমাটিকে বুকের সাথে লেপটে নিয়ে ঘন চুলে ঠোঁট চোয়ালো। ভীষণ আবেগ নিয়ে বলল, ভালোবাসি। পূজার কান্নার আওয়াজ দৃঢ় হলো। দুই হাতে খামচে ধরল রঞ্জনের পাঞ্জাবি, যেন ছেড়ে দিলেই ফুরিয়ে যাবে, হারিয়ে যাবে অনেক দূর দেশে। রঞ্জনের ভারী পাপড়ি খানিকটা ভিজে উঠল কি হয়তো। সিক্ত কণ্ঠে বলল, তোমাকে বুক পকেটে ক্যারি করার ক্ষমতা থাকলে দুর্দান্ত হতো পূজা। বিশ্বাস করো, বুক পকেটে খুব যত্ন করে লুকিয়ে রাখতাম তোমায়। হঠাৎ হঠাৎ বের করে মন ভরে দেখতাম, অল্প একটু দুষ্ট আদর করতাম, ইচ্ছে মতো ভালোবাসতাম, তারপর আবারও লুকিয়ে রাখতাম বুক পকেটের এক কোনায়। তোমার ঠাকুর নাকি সব পারে। দিদি বলো তো আমায় এমন ক্ষমতা? আবার খুব দরকার তোমায়, খুব বেশি দরকার। পূজা মাথা তুলে তাকালো। ডান হাতের পিঠ দিয়ে চোখ মুছে ভ্রু কুচকালো। ঠাকুর শুধু আমার, তোমার নয়? আমার নয়। আবার ওসবে বিশ্বাস নেই। তাহলে সিঁদুরে বিশ্বাস কি করে এলো? সিঁদুরটা তো তোমার বাবার জন্য। সুন্দরী বউ রেখে দেশ ছাড়ছি, সিকিউরিটির জন্য প্রয়োজন আছে না? সিঁদুর পরিয়ে সিলগালা করলাম, ছবি তুলে দলিল করব। সেই দলিল তোমার বাবাকে হোয়াটসঅ্যাপ করে ট্যাগ মার্কে লিখবো, রঞ্জনের ব্যক্তিগত জিনিস। পূজা চোখ ছোট ছোট করে বলল, সব সময় ফাজলামো না? রঞ্জন হেসে ফেলল। পূজাকে কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর আই এম সিরিয়াস। পূজা প্রত্যুত্তর না করে চুপ করে পড়ে রইল বুকে। রঞ্জন জোরালো শ্বাস নিয়ে কৌতুক মাখা কণ্ঠে বলল, এখন একটু কেঁদে নতো। কাল এয়ারপোর্টে কিন্তু কান্নাকাটি চলবে না। কান্নাকাটি চলবে না আগামী 5 বছর। আমি ফিরলে আমাকে জড়িয়ে ধরে বাঘই কান্না করবে। আজ ফার্স্ট রাউন্ড। স্টার্ট। পূজা হেসে ফেলল। পর মুহূর্তে বাস্তবিকই কেঁদে কেটে ভাসিয়ে দিল রঞ্জনের বুক। সারাদিন যে থমথমে কান্না নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তা যেন বুক বেয়ে বেরিয়ে এলো এবার। রঞ্জনের হাতের বাঁধন শক্ত হলো। ঠোঁট দুটো নিবদ্ধ হলো প্রেয়সীর কপালে। ফিসফিস করে বলল, তুমি তো আমায় সিলগালা করলে না পূজা? ঠিক সেই সময় বাড়ির সামনে এসে দাঁড়ালো একটা লম্বাকৃতি ছায়া। ল্যাম্পপোস্টের ফিকে আলোয় ক্লান্ত দেখালো তার মুখ। রাস্তার পাশে শুয়ে থাকা নেড়ি কুকুর দুটো ঘেউ ঘেউ করে এলাকা মাথায় তুলল। রূপালী চাঁদটা কারো ভালোবাসার সাক্ষী হয়ে লাজুক মুখ লুকালো শরতের শুভ্র মেঘের ছায়ায়। কালো পাঞ্জাবি গায়ে ক্লান্ত যুবকটি বাড়িতে প্রবেশ করতে ঝিমিয়ে থাকা আড্ডাটা মাথা চাড়া দিয়ে উঠল। 11 ঘরে পৌঁছে যাওয়া ঘড়ির কাঁটাটা যেন নিমেষেই সন্ধ্যেতে নেমে এলো। উচ্ছ্বসিত কলরবে মুখরিত হলো বন্ধুমহল। মেয়েটা যখন মারা গেল তখন ঘড়িতে 12টা কি 1টা বাজে। অ্যাক্সিডেন্ট কেস।
10 দিন হাসপাতালে ভর্তি থেকে 11 দিনের মাথায় মৃত্যু। আরফান যখন শেষবার চেক আপ করলো তখন মেয়েটা বেঁচে ছিল। লাইফ সাপোর্টে নিঃশ্বাস চলছে, ক্লিনিক্যালি ব্রেন ডেথ, বাঁচার সম্ভাবনা ক্ষীণ। আরফান মৃত্যু দেখে অভ্যস্ত। নিজের পেশার খাতিরে প্রতিদিন অসংখ্য মানুষকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে সে। এই সকল মৃত্যু খুব একটা স্পর্শ করে না তাকে, মানসিক পীড়া দেয় না। কিন্তু এবার ব্যতিক্রম কিছু ঘটল। চেক আপ শেষে মেয়েটি স্বামীকে যখন চেম্বারে ডেকে বলল, রোগীর বাঁচার আশঙ্কা কম, আপনারা মেন্টালি প্রিপেয়ার থাকার চেষ্টা করুন। 1-2 ঘন্টার মাঝেই খারাপ কোনো সংবাদ শুনতে হতে পারে। আপনারা চাইলে এখনো লাইফ সাপোর্টে রাখতে পারেন, তবে লাভ বিশেষ হবে বলে মনে হয় না। আরফান কথাগুলো খুব প্রফেশনালি বলেছিল, সবসময় যেমন বলে ঠিক সেভাবে। কিন্তু সামনে বসা ছেলেটির হতভম্ব অসহায় দৃষ্টি যেন তার মনের কপাটে শক্ত এক আঘাত আনল। পুরোটা সময় ছেলেটি দিশেহারা চোখে আরফানের মুখের দিকে চেয়ে রইল, একটা কথাও বলল না। একসময় আরফানের সন্দেহ হলো ছেলেটা তার কথা শুনছে তো। আরফান এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, আপনি ঠিক আছেন? ছেলেটা এক দৃষ্টিতে চেয়ে রইল ঝকঝকে পরিষ্কার গ্লাসটির দিকে, জবাব দিল না। আদৌ কিছু বুঝতে পারছে বলেও মনে হলো না। ছেলেটার চোখে মুখে অসহায়ত্ব, দিশেহারা ভাব দেখে জানে না কেন হঠাৎ নম্রতার মুখটা ভেসে উঠল আরফানের চোখে। বুকে স্পষ্ট এক ব্যথা তরতর করে বাড়তে লাগলো। ছেলেটা উদ্ভ্রান্তের মতো চেম্বার ছেড়ে বেরিয়ে গেলেও সেই ব্যথাটা রয়ে গেল। মাংস খামচে বসে রইল আরফানের বুকে। শুরু হলো অস্থিরতা। বিস্ময় নিয়ে খেয়াল করলো গোটা ডাক্তারি জীবনে এই প্রথম কোনো রোগীর মৃত্যুতে কাঁদতে ইচ্ছে করছে তার। কিন্তু এমনটা তো হওয়ার কথা না, হয়নি কখনো। তবে আজ কেন? আরফান অস্থিরতায় হাসপাস করে, কাজে মন বসে না। ঘুরে ফিরে মনে পড়ে যায় মৃত মেয়েটার কথা। সেই মুখটা যদি নম্রতার হতো তবে? আরফান কেঁপে ওঠে। নম্রতার প্রতি তার প্রগাঢ় দুর্বলতা ধীরে ধীরে উপলব্ধি করে। অন্তুদের বাসা থেকে ফিরে মাত্রই বিছানায় গা এলিয়েছে নম্রতা। সারাদিনের দৌড়ঝাঁপ, ঢাকায় ফিরে বাসর ঘর গোছানো, বন্ধুদের সাথে আড্ডা, সব মিলিয়ে ক্লান্ত হয়ে পড়েছে গা। 2 চোখ ভার করে আসতে চাইছে রাজ্যের ঘুম। কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল নম্রতা। ভাষা ভাষা কিছু স্বপ্নও বোধহয় দেখছিল। ঠিক তখনই ফোনের ঘন্টি বাজল। নম্রতা ঘুমের মাঝেই চমকে উঠল। তন্দ্রাচ্ছন্ন চোখে ডাক্তার নামটা দেখে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল নম্রতা। তাড়াতাড়ি ঘড়ি দেখল, 1:20। আরফান যেখানে সপ্তাহে 3 থেকে 4 দিনের বেশি ফোন দেয় না, সেখানে এত রাতে তার ফোন পেয়ে বোকা বনে গেল নম্রতা। ফোন রিসিভ করে সন্ধিহান কণ্ঠে হ্যালো বলতেই ওপাশ থেকে প্রশ্ন ছুড়ল আরফান, কেমন আছেন আপনি? বিষয়টা বুঝতে কয়েক সেকেন্ড সময় লেগে গেল নম্রতার। হতভম্ব ভাব কাটিয়ে বলল, হঠাৎ এত রাতে? উচিত হয়নি, রেখে দেব? না, তা কেন? এখনো রেগে আছেন? না। তাহলে কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আপনি ঠিক আছেন? আরফান লম্বা একটা শ্বাস টেনে নিয়ে বলল, আমি হয়তো আপনাকে মিস করছি নম্রতা। আপনাকে দেখতে ইচ্ছে করছে, এই মুহূর্তে দেখতে ইচ্ছে করছে। এই অদ্ভুত ইচ্ছে কেন হচ্ছে আমার? আরফানের কণ্ঠে কি ছিল জানা নেই, কিন্তু সেই কণ্ঠে বলা বাক্যগুলো হঠাৎই বড় সুমধুর ঠেকল নম্রতার কানে। আরফানের অকপট প্রকাশে স্তম্ভিত হয়ে পড়ল সে। আরফানের করা প্রশ্নের কোনো সঠিক জবাব খুঁজে পাওয়া গেল না। খোঁজার চেষ্টায় হয়তো করল না নম্রতা। কানের মাঝে বৃষ্টির শব্দের মতো ছন্দ তুলে বাজতে লাগলো আরফানের কণ্ঠস্বর। বেশ কিছুক্ষণ দুজনে চুপ থাকার পর মৃদু কণ্ঠে প্রশ্ন করল আরফান, কালকের দাওয়াতটা নিচ্ছেন? দাওয়াত? অবাক হয়ে প্রশ্ন করল নম্রতা। নিদ্রার পক্ষ থেকে লঞ্চের দাওয়াত। আজ তো পারলেন না, কাল হবে। নম্রতাকে চুপ থাকতে দেখে কাতর স্বরে অনুরোধ করে বসলো আরফান, প্লিজ। আরফানের কথার ধরনে বারবার অবাক হচ্ছে নম্রতা। আরফান কখনোই এতটা দুর্বল ছিল না। তাদের সম্পর্কের শুরু থেকে আরফানের চেয়ে নম্রতার দুর্বলতাটি ছিল বেশি। নম্রতাই কাছে আসার চেষ্টা করত, ভালোবাসার চেষ্টা করত। পাগলামো, বাচ্চামো সবটাই ছিল নম্রতার। তবে আজ হঠাৎই অস্থিরতা কেন? বেলি আর গোলাপে ঢাকা বিছানায় শান্ত ভঙ্গিতে বসে আছে নীরা। অপরিচিত এই ঘরটা বেলি ফুলের তীব্র গন্ধে মৌ মৌ করছে। বেলি ফুলের ঝাঁঝালো গন্ধে দম বন্ধ লাগছে নীরার। খুব পরিচিত একজনের অপেক্ষায় হাত পা অবশ হয়ে আসছে। বুকের ভেতর দামামা বাজাচ্ছে হৃৎপিণ্ড। বন্ধু থেকে স্বামী হয়ে ওঠা মানুষটি তার সাথে কেমন ব্যবহার করবে ভাবতে অস্থির লাগছে। চিরায়ত স্বামী স্ত্রীর মতোই কি কাটবে তাদের রাত? অন্তু কিভাবে নিবে তাকে? বেলি আর গোলাপের শোভামণ্ডিত ঘরটিতে হালকা নীল আলো জ্বলছে। দরজার পাশের ছোট্ট টেবিলটিতে ভিন্ন রকমের মোমো জ্বলতে দেখা যাচ্ছে। নিশুতি রাত দ্বিতীয় প্রহরে গা ভাসাতে রাতের শান্ত ঝিমঝিম শব্দে ধরফর করে উঠছে বুক।
চারিদিকে অস্বস্তিকর নীরবতা। সেই নীরবতাকে আরো বেশি গা ছমছমে করে দেওয়ার জন্যই হয়তো ঘর জুড়ে বেলি ফুলের তীব্র সুগন্ধ। হঠাৎ হঠাৎ দূর থেকে ভেসে আসছে বেশ কিছু উৎসুক মানুষের আনন্দিত কণ্ঠস্বর, ক্ষীণ হাসির শব্দ। এগুলো কি তবে নাদিম রঞ্জন হতে পারে? নীরা দীর্ঘশ্বাস ফেলল। ক্লান্তিতে চোখ দুটো বুজে আসছে তার। ভারী শাড়ি আর অনেকক্ষণ টানা বসে থাকার জন্য ঝিমঝিম করছে পা। ভ্যাবসা গরমে চুলকাচ্ছে শরীর। নীরা অসহায় চোখে ঘড়ির দিকে তাকালো। 1:20। অন্তু কি তবে ঘরে আসবে না? একটা চিন্তার রেশ ধরে ধীরে ধীরে অসংখ্য চিন্তা উকি দিয়ে গেল মস্তিষ্কে। অন্তুর মনোভাব জানার ইচ্ছে ছটফট করে উঠল ভেতরটা। চিরায়ত স্বামীদের মতো অন্তুও কি খুব ঘনিষ্ঠ হতে চাইবে আজ, নাকি দুর্ব্যবহার করবে তার সাথে? বন্ধু অন্তুকে নীরা চিনে। বন্ধু অন্তুর আগাগোড়া পড়ে ফেলার ক্ষমতা তার আছে, কিন্তু স্বামী হিসেবে অন্তু কিরকম হতে পারে তার বিন্দু বিসর্গ ধারণা করা যাচ্ছে না। ক্ষণে ক্ষণে ভয় আর অনিশ্চয়তায় গলা শুকিয়ে আসছে। এক চুমুক জলের জন্য হাঁ পিত্তেশ করে মরছে হৃৎপিণ্ড। নীরার হাজারো জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘরে এলো অন্তু। ঘড়ির কাঁটা তখন 1:30 ছুঁই ছুঁই। অন্তু খুব স্বাভাবিক ভঙ্গিতে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। দরজায় ছিটকিনি দিয়ে ফ্যানের সুইচ চাপলো। কয়েক সেকেন্ড বিলম্ব করে ভো ভো শব্দ তুলে ঘুরতে লাগলো বৈদ্যুতিক পাখা। অন্তু শেরওয়ানির বোতাম খুলতে খুলতে ফ্যানের নিচে গিয়ে দাঁড়ালো। টি টেবিলে থাকা পানির গ্লাসটা তুলে নিয়ে গলা ভেজালো। প্রতিটা কাজই সে করলো অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে। নীরার দিকে তাকালো না। অন্তুকে ঘরে ঢুকতে দেখে অস্বস্তিতে জড়সড় হয়ে পড়েছিল নীরা। তীব্র অস্বস্তি নিয়ে অন্তুর দিকে এক পলক তাকাতেই দৃষ্টি থমকে গেল তার। চোখের পলকে বিশ্বাস করে নিল সাদা শেরওয়ানি গায়ে দাঁড়িয়ে থাকা মানুষটি পৃথিবীর সব থেকে সুপুরুষদের একজন। অন্তুর শ্যামকালো মুখের বিগলিত মায়া নারী অহংকারের সবটাই যেন ভেসে গেল নীরার। বুকের ভেতর শিরশির করে উঠল গুচ্ছ গুচ্ছ অনুভূতির বহর। বন্ধু থেকে স্বামিত্ব বরণ করা মানুষটির দিকে অপলক চোখে চেয়ে থেকে হঠাৎই উপলব্ধি করল এই মানুষটিকে প্রচণ্ড ভালোবাসে নীরা। তাকে দেখা মাত্রই তীব্র অনুভূতিতে ঝাপসা হয়ে আসে সব। অন্তু শেরওয়ানিটা খুলে রেখে আলমারি থেকে টি শার্ট ট্রাউজার বের করলো। নীরার সামনে বিছানায় একটা সুতির শাড়ি রেখে নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে গেল। পুরোটা সময় অন্তুকে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করল নীরা। অন্তুর বেখেয়ালি চাহনি, প্রশস্ত কাঁধ, অনাবৃত রোমশ বুক, কপালের কুঞ্চন থেকে শুরু করে হাঁটা চালা সব। 15 মিনিটের মাথায় ওয়াশরুম থেকে বেরিয়ে এলো অন্তু। সারা মুখে বিন্দু বিন্দু পানির ছটা, চুলগুলো ভেজা, অগোছালো। নীরা আবারও অপলক চোখে চেয়ে রইল অন্তুর চোখে মুখে। তবে অন্তুর মাঝে কোনো ভাবাবেগ দেখা গেল না। তার হাবভাব দেখে মনে হলো তার নিজস্ব বিছানায় নীরা নামক মেয়েটার বসে থাকা, তার দিকে অহর্নিশ চেয়ে থাকা খুবই স্বাভাবিক একটা ঘটনা। অতীতে ঘটেছে, নিত্য নৈমিত্তিক ঘটছে, ভবিষ্যতেও এমনটাই ঘটবে। অন্তু হাতের তোয়ালেটা চেয়ারের উপর ছড়িয়ে দিয়ে বিছানায় গিয়ে বসলো। নীরার দিকে পিঠ ফিরিয়ে চুপচাপ বসে রইল বেশ কিছুক্ষণ। একটাবারের জন্য নীরার দিকে চোখ তুলে তাকালো না। নীরার উদ্দেশ্যে একটা কথাও বলল না। নীরাও আগ বাড়িয়ে কথা বলার সাহস পেল না। শুকনো মুখে কিছুক্ষণ বসে থেকে অন্তুর দেওয়া শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। দরজা লাগানোর আগ মুহূর্তে অসহায় চোখে চেয়ে রইল সাদা টি শার্ট গায়ে অন্তুর পিঠে। মুখের সাজগোজ তুলে গোসল করে বেরোতে বেরোতে প্রায় 1 ঘন্টা লেগে গেল নীরার। ওয়াশরুম থেকে বেরিয়েই দেখল অন্তু ঘুমাচ্ছে। বিছানায় ফুলের অংশবিশেষও অবশিষ্ট নেই। ধবধবে সাদা চাদরে সাদা টি শার্ট গায়ে ঘুমিয়ে আছে শ্যামকালো এক যুবক। নীরা ধীর পায়ে বিছানার কাছাকাছি গিয়ে দাঁড়ালো। বাম পাশে একজনা শোয়ার মতো যথেষ্ট জায়গা রেখে ডান পাশ ঘেঁষে শুয়েছে অন্তু। বাম হাতটা মাথার নিচে দিয়ে ডান হাতটাকে কপালের উপর আড়াআড়িভাবে স্থান দিয়েছে সে। কপালটা হালকা কুঁচকে আছে। নীরা বুঝল তার এই বিছানায় অন্তুর পাশে ঘুমানোর অনুমতি আছে। নীরা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসল। অভিমান ভরা চোখে অন্তুর মুখের দিকে চেয়ে রইল অল্প কিছুক্ষণ। বালিশ টেনে গুটিসুটি হয়ে শুয়ে পড়তেই টপাটপ চোখের জলে বালিশ ভিজল। জীবনের প্রথম কোনো পুরুষের বিছানায় এসে মনের একটা অংশ অস্বস্তিতে কাদা হয়ে গেলেও অপর একটি অংশ খুব করে চাইতে লাগলো অন্তু তাকে জড়িয়ে ধরুক, বুকের খুব কাছে নিয়ে খুব যত্ন করে ঘুম পাড়াক। কতদিন ঘুমায় না নীরা। অন্তু না হয় এবার একটু ঘুম পাড়া নিয়ে ওষুধ হোক। সকালে ঘুম থেকে উঠে অন্তুকে বিছানায় পেল না নীরা। ঘড়ির কাঁটা তখন 8:30 ঘরে। নীরা ধরফর করে উঠে বসল। হাতে মুখে পানি দিয়ে বিছানা গোছালো। ঘড়িতে 9টা বাজতে চললেও কেউ ডাকতে এলো না তাকে। নতুন বউ হয়ে নিজ উদ্যোগে বাইরে যাওয়া উচিত হবে কিনা বুঝে উঠতে পারল না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অন্তুর দুঃসম্পর্কের বোন দরজা থেকেই বাইরে আসার জন্য ডেকে গেল। নীরা অস্বস্তি আর অনিশ্চয়তা নিয়ে ঘর থেকে বেরোতেই মহিলাদের ফিসফাস কানে এলো। রান্নাঘরের কাছে দাঁড়িয়েছিল অন্তুর 2 ফুপু আর খালা। নীরাকে বেরোতে দেখে চোখ কপালে তুলে বলল, নতুন বউ কি এত ঘুমালে চলে নাকি?
আমাদের সময় ফজরের আগে উঠে মশলা বাটতে হতো। 100 মানুষের রান্না করতে হয়েছে। নতুন বউ কি মশলা বাটতে পারে? নীরা মাথার কাপড় ঠিক করে নিয়ে মাথা নাড়ল। অন্তুর বড় ফুপু এক গামলা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ধরিয়ে দিয়ে বললেন, এগুলো বেটে ফেলো তো, তোমাদের তো বউ ভাত হচ্ছে না। আমরা আজই পত্রপাত বিধাই হচ্ছি সব। যাওয়ার আগে অন্তুর বউয়ের হাতে রান্না খেয়ে যাই। হাঁসের মাংসটা মরিচ বাটা দিয়ে রাঁধবা। বড় ভাবি দুপুরে অন্তুর বউ রাঁধবো। আপনার ছুটি। কড়াইয়ে খুন্তি চালাতে চালাতেই মুখ ফিরিয়ে তাকালেন জাহানারা। থমথমে মুখে নীরাকে একবার পর্যবেক্ষণ করে আবারও নিজের কাজে মন দিলেন। মুহূর্তের মধ্যেই নীরাকে শিল নোড়া ধরিয়ে দেওয়া হলো। নীরাটু শব্দ না করে মশলা বাটতে বসলো। কাল নম্রতা ছোঁয়া ফিরে যাওয়ার আগে জোরপূর্বক কয়েক লোকমা খাইয়ে রেখে গিয়েছিল তাকে। তখন মানসিক চাপার চিন্তায় খেতে পারেনি নীরা। গা গুলাচ্ছিল, মাথা ঘোরাচ্ছিল। এখন ক্ষুধায় পেট জ্বালা করছে, অথচ খাবার মুখে দেওয়ার উপায় নেই। অতগুলো পেঁয়াজ রসুন ছিলে বাড়তে বাড়তে চোখে মুখে জ্বালা ধরে গেল নীরার। এক পর্যায়ে হাতের মাংসপেশিগুলোতেও চিনচিনে ব্যথা করে উঠল। হাত দুটো বার দুয়েক ঝাঁকিয়ে আবারও নিজের কাজে মন দিল নীরা। কাঁচামরিচ বাড়তে গিয়ে কচি হাত দুটোতে যেন আগুন ধরে গেল। সেই সাথে ফুপু খালা শাশুড়িদের ঝাঁঝালো কথার তোরে চোখ ফেটে জল গড়াতে চাইল নীরার। ফুপু শাশুড়ি হৈ হৈ করে বললেন, এভাবে কেউ মশলা বাটে? সারা পাটায় ছড়িয়ে ফেলেছি দেখি। কাজের মিল মিলছিল জানো না? আমাদের সময় হলে শাশুড়ি একদম মুখ গুজে দিত। আমাদের স্বর্ণা কি সুন্দর মশলা বাটে। এমন হাজারো কথায় বুকটা ঝাঁঝা করে উঠল নীরার। হঠাৎ করে মায়ের মুখটা ভেসে উঠল চোখে। বাবা মারা যাওয়ার পর হঠাৎ করে অভাব অনটনে পড়ে গিয়েছিল তারা। কত টানাপোড়ানে জীবন কাটাতে হয়েছে, খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়েছে। এত কিছুর পরও মেয়ে দুটোকে বুকে আগলে বড় করেছেন মা। সময়ে অসময়ে ঝাঁঝালো ভারী কথাও শুনিয়েছেন, কিন্তু পর মুহূর্তে পরম মমতায় আগলে নিয়েছেন বুকে। হাত জ্বালার ভয়ে মরিচ কাটতে না দেওয়া তার মেয়েটি আজ মরিচ বাটতে বসেছে দেখলে কি মা আতকে আতকে উঠত না? মেয়ের জ্বালায় মেয়ের আগেই কি তার চোখে জল টলমল করতো না? নীরা দীর্ঘশ্বাস ফেলল। মাথা নিচু করে অসহ্য জ্বালা আর ব্যথা সহ্য করতে করতেই বুঝলো বাড়ির বউ আসলে বাড়ির কেউ নয়। তাদের প্রতি সহানুভূতি দেখানোই সমাজের সবচেয়ে বড় অন্যায়। পরিষ্কার ঝকঝকে পবিত্র সমাজটা কি অত বড় অন্যায় করতে পারে? কখনো নয়। চোখের উপর কড়া রোদের ঝাপটায় ঘুম ভাঙল নাদিমের। পায়ের 2 আঙ্গুল দিয়ে জানালার পাল্লাটা ঠেলে দিয়ে বালিশে মুখ গুজে উল্টো হয়ে শুল। চোখ বন্ধ করে কিছুক্ষণ পড়ে থেকেও ঘুমের দেখা পাওয়া গেল না। মাথা ঝিমঝিম করছে। একটু আগে খুব ফালতু একটা স্বপ্ন দেখায় মেজাজ চটে গিয়েছে। স্বপ্নে বড় মামা হাসতে হাসতে রক্ত বমি করে পৃথিবী ভরিয়ে ফেলছেন। মানুষ কখনো হেসে হেসে রক্ত বমি করে কিনা জানা নেই নাদিমের। রক্ত বমি কখনোই আনন্দের কোনো ব্যাপার নয়। বমি করাও যথেষ্ট পরিশ্রমের ব্যাপার। কাঁদতে কাঁদতে বমি করলেও ঠিক ছিল। কেউ হাসতে হাসতে বমি করবে কেন? আর বমি করলেও বমিতে বমিতে পৃথিবী ভাসিয়ে ফেলতে হবে কেন? নাদিম বড় মামাকে বিশ্রী কিছু গালি দিয়ে উঠে বসল। স্বপ্ন নিয়ে থিওরিটা আজ মিথ্যে বলে মনে হচ্ছে তার। মাথা চুলগুলো ঝাঁকিয়ে বেখেয়ালে পাশের বিছানায় তাকাতেই চমকে উঠল নাদিম। চোখ বড় করে তাকিয়ে বুকে থুতু ছিটালো। বিশাল একটা হাই তুলে বিশ্রী একটা গালি দিয়ে বলল, ডর দেখাই দিছিলি শালা। অন্তুর জবাব না দিয়ে কপাল কুঁচকে তাকালো। পায়ের জুতোটা নাদিমের দিকে ছুঁড়ে মেরে বলল, তোর ভাষা ভয়ানক বাজে হচ্ছে দিন দিন। এত অশ্লীল গালি তা আমি মনেও আনতে পারিনি কোনোদিন। নাদিম দাঁত বের করে হাসলো। জুতোটা লাথি দিয়ে বিছানা থেকে ফেলে বলল, আরে মামা, আমি সিঙ্গেল মানুষ হয়ে ঘুম থেকে উঠতে পারলাম না, আর তুই বাসর টাসর সেরে দানমণি থেকে শাহবাগ চলে এলি। বাহ, রাতে কি ঘটলো? কথাটা বলে ভ্রু নাচিয়ে নিঃশব্দে হাসতে লাগলো নাদিম। ঘড়ি দেখ বলত, অলমোস্ট 1:30 বাজে। তুই উঠিস নেই বলে যে সূর্য ওঠে নেই এমন নয়। এতক্ষণে 10 বার বাসর করে ফেলা যাবে। অন্তুর কথায় শব্দ করে হেসে উঠল নাদিম। অন্তু চোখ পাকিয়ে বলল, হাসছিস কেন? নাদিম হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ল। কোনরূপ হাসি চেপে বলল, রাতে তাহলে এই ঘটলো? 10 বার আমাদের নিরু তোর বউ বলে কিছু কইতে পারছিস না, মনোভাবটা বুঝা নে প্লিজ। কথাটা বলে আবারও দৈত্যের মতো হাসতে লাগলো নাদিম। অন্তু পাশ থেকে বালিশ ছুঁড়ে মেরে বাজে একটা গালি দিল। নাদিমের হাসি যেন আরো বিস্তৃত হলো। ঠিক সেই সময় রুমের ভেতর এলো রঞ্জন, হাতে খাবারের ব্যাগ। ব্যাগটা টেবিলের উপর রেখে বিছানার উপর বসলো। নিচু হয়ে জুতো খুলতে খুলতে বলল, এভাবে হাসছিস কেন? কি হয়েছে? নাদিম হাসি চেপে উঠে বসলো। অন্তু চোখ রাঙিয়ে তাকাতেই আবারও হেসে ফেলল। রঞ্জনকে পুরো ঘটনা রসিয়ে রসিয়ে শোনাতেই নিঃশব্দে হাসতে লাগলো রঞ্জন। নাদিম বিছানা থেকে টুপ করে নেমে গিয়ে খাবারের ব্যাগটা তুলে নিল। ব্যাগের ভেতর উকি দিয়ে বলল, তাই নাকি?
রঞ্জন সোজা হয়ে বসলো, হেসে বলল, পূজা পাঠিয়েছে, আবার মাও ব্যাক করে দিল। সব মিলিয়ে এত খাবার হয়ে গিয়েছে। সন্ধ্যায় ফ্লাইট, ভাবলাম আজকে লাঞ্চটা আপাতত একসাথেই খাই। নমু নীরা খায় না বলে মাংস আনিনি। রোস্ট মাংসের ঝোল রেস্টুরেন্ট থেকে নিলেই হবে। নাদিম ততক্ষণে ঢাকনা খুলে ফেলেছে, আলুর একটা টুকরো তুলে নিয়েছে হাতে। অন্তু বালিশে ঠ্যাস দিয়ে বেশ আয়েশ করে বসলো। উচ্ছল হেসে বলল, ছোঁয়া থাকলে বলতো। এই তুই হাত ধুয়েছিস? দাঁতও ব্রাশ করিসনি। ছি, কি জঘন্য! আবার তো ভাবতেই বমি পাচ্ছে। অন্তুর কথা বলার ঢঙে হেসে ফেলল রঞ্জন। ফোন বের করতে করতে বলল, নমুকে ফোন লাগাই, বলে তো ঢুকতে পারবে না। ছোঁয়াকে নিয়ে লেকের পাড়ে চলে আসতে বলি। ছোটখাটো একটা পিকনিক হয়ে যাবে। খোলা আকাশের নিচে বসে খাওয়ার মজাই আলাদা। কথা বলতে বলতে হঠাৎ থেমে গেল রঞ্জন। অন্তুর দিকে তাকিয়ে প্রশ্ন করল, কিন্তু নিরু? অন্তুর মুখটা চুপসে গেল। কিছুক্ষণ চুপ করে বসে থেকে বলল, ফোন দিয়ে জিজ্ঞেস কর, আসতে চাইলে আমি গিয়ে নিয়ে আসবো। নাদিম আলুর টুকরোটা চিবোতে চিবোতে বলল, আসতে চাইলে মানে? অবশ্য আসবে। আর ফোন দে মানে কি? তোর বউ তুই ফোন দিবি, রঞ্জনের কস কেন? বউ টানুস কেন? বউ বাড়িতে, এখানে তো নয়। এই মুহূর্তে তোদেরও যা, আমারও তাই। আর দাওয়াত তো রঞ্জনের। আমার হলে না হয় আমি ফোন দিতাম, রঞ্জনের দাওয়াত রঞ্জন দিব। তাছাড়া আমার ফোনে ব্যালেন্স নেই। অন্তু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল। নাদিম কিছু বলতে গিয়েও বলল না। রঞ্জন 2-3 বার ফোন দেওয়ার পর অনিরাকে ফোনে পাওয়া গেল না। নাদিম রঞ্জন প্রশ্নবোধক দৃষ্টিতে অন্তুর দিকে তাকাতে অস্বস্তিতে পড়ে গেল অন্তু। ঠোঁট দিয়ে জিহবা ভিজিয়ে নিয়ে বলল, আমার দিকে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, বাড়ি ভর্তি মেহমান, নতুন বউকে এভাবে বের হতে দেবে বলে মনে হয় না। বড় ফুপু তো কেমত করে ফেলবে, আমাকে কেউ কিছুই বলবে না। ঘুরে ফিরে প্রশ্নের মুখোমুখি ওকেই হতে হবে। রঞ্জন দীর্ঘশ্বাস ফেলল। নাদিম রক্তিম চোখে চেয়ে রইল, কিছু বলল না। দুপুরের খাখা রোদে রিকশায় বসে অপেক্ষা করছে আরফান। গায়ে ঘরমাক্ত সাদা শার্ট। আজ নম্রতা তাদের বাসায় যাবে বলে হাসপাতাল থেকে সোজা নম্রতাকে রিসিভ করতে এসেছে সে। শরীরে এক টন ক্লান্তি। নম্রতাকে সময় দিতে আজও দুপুরের দিকটায় ছুটি নিয়েছে সে। কয়েকদিন যাবৎ ঘন ঘন ছুটি নেওয়ায় হালকা ঝাঁঝালো কথাও শুনতে হয়েছে তাকে। মেজাজটা খানিক চটে আছে। ব্যাপারটা তার ব্যক্তিত্বে তীব্রভাবে আঘাত এনেছে। গরমের মাঝে অপেক্ষা করতে করতে সেই রাগ ক্ষোভ যেন তরতর করে বাড়ছে। আরফান কপাল কুঁচকে ঘড়ি দেখল। প্রায় সাথে সাথে গেট পেরিয়ে বেরিয়ে এলো নম্রতা। গায়ে কাঁচা হলুদ রঙের সালোয়ার কামিজ, ফর্সা গায়ের রংটা ফুটে উঠেছে। নম্রতাকে গুটি গুটি পায়ে এগিয়ে আসতে দেখে বিরক্তিটা উবে গেল তার। নম্রতার শান্ত স্নিগ্ধ মুখটা দেখে সমস্ত রাগ মন খারাপ যেন হাওয়ায় মিলিয়ে গেল। নম্রতা রিকশার পাশে এসে চুপচাপ দাঁড়িয়ে রইল। আরফান একটু হেসে বলল, কি হলো, উঠুন। নম্রতা অপরাধী দৃষ্টিতে তাকে আবারও দৃষ্টি ফিরিয়ে নিল। আরফান কপাল কুঁচকে বলল, কোনো সমস্যা? নম্রতা আমতা আমতা করে বলল, আজই না যাই? আরফান অবাক হয়ে বলল, মানে? কাল তো আপনি নিজেই রাজি হলেন, তাহলে আজ কেন? নম্রতা প্রচন্ড অপরাধ বোধ নিয়ে বলল, আসলে আজ রঞ্জন চলে যাচ্ছে, আবার কবে দেখা হবে কে জানে। আজকের দুপুরেও। নম্রতাকে মাঝপথে থামিয়ে দিয়ে আরফান শীতল কণ্ঠে বলল, ফাইন। নম্রতা বুঝলো আরফান রেগে গিয়েছে। নম্রতা মৃদু কণ্ঠে বলল, সরি, আপনি কি রাগ করলেন? আরফান অত্যাধিক শীতল কণ্ঠে বলল, না। নম্রতা কি বলবে বুঝতে না পেরে অসহায় চোখে চেয়ে রইল। আরফানের থমথমে রক্তিম মুখ দেখে বুঝলো আরফান প্রচন্ড রেগে আছে, সেদিনের থেকেও বেশি। নম্রতা কথা গুছিয়ে নিয়ে কিছু বলবে তার আগে রিকশা চালককে তাড়া দিয়ে জায়গাটা ছেড়ে চলে গেল আরফান। ভদ্রতা স্বরূপ একবার বিদায়টা পর্যন্ত নিল না। নম্রতা মুখ কালো করে চেয়ে রইল। সাথে সাথেই বেজে উঠল ফোন। একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে লাগলো সে। বন্ধুরা অপেক্ষা করছে। একই আকাশে চড়ে বেড়ানো 6 রঙা উচ্ছল ঘুড়ি আজ সময়ের তালগোলে ক্লান্ত। আজও তারা একই সুতোয় গাঁথা। ভিন্ন স্বাদের ঘুড়িগুলো আজও একই টানে মত্ত। তবুও কোথাও একটা ছন্ন ছাড়া ডঙ্কা। প্রাণপণে কাছে টানলেও দূরত্ব বাড়ার শঙ্কা। নতুন সম্পর্ক, নতুন সময়, নতুন স্বপ্নে তাদের আকাশটা আজ ভিন্ন থেকে ভিন্নতর। কারো আকাশে পরাধীনতার ছোঁয়া, কেউ বা সম্পর্কের টানাপোড়ানে ক্লান্ত। কারো আকাশে স্বপ্নের ছোঁয়া, তো কেউ সমাজের যুদ্ধে পরিশ্রান্ত। কেউ বা অতীতের ঘেরা কাছে বন্দী। আবার কারো আকাশে নতুন ভালোবাসার সূর্যোদয়। শেষ বিকেল। গধূলি হানা দিয়েছে দরজায়। এক টুকরো সোনালি রোদ এসে পড়েছে থালা বাসন ধোয়ার সিঙ্কে। জলের কল খোলা। চড়ির টুংটাং শব্দ তুলে থালা বাসন ধুচ্ছে নীরা। ছোট ছোট দুষ্টু চুলগুলো অবহেলায়
ছোট ছোট দুষ্টু চুলগুলো অবহেলা ভরে পড়ে আছে কপালে। নীরা ভেজা হাতে ঘোমটা টানলো মাথায়। কণ্ঠনালী শুকিয়ে এসেছে। বুক আর পেটে চিনচিনে ব্যথা শুরু হয়েছে প্রায় ঘন্টাখানেক হলো। এতগুলো মানুষের রান্নার জোগাড় আর খাওয়ার যোগান দিতে গিয়ে সকাল থেকে কিছু মুখে তোলার সুযোগ হয়নি তার। জাহানারা দুই একবার খাওয়ার কথা বললেও এত মেহমান আর খালা ফুপু শাশুড়ির ভিড়ে খেতে বসার সাহস হয়নি নীরার। এমনিতেই খুঁতের উপর খুদ বলে বেড়াচ্ছে, এখন খেতে বসলে নিশ্চয়ই আরও কিছু কথা শোনাবে তাকে। বুক পিঠে চাপ দিয়ে ধরতেই থালা বাসন ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো নীরা। চোখ দুটো বন্ধ করে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো, হচ্ছে না। নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেই চাপ দিয়ে ধরেছে বুকে। নীরা অসহায় চোখে এদিক ওদিক তাকালো। ডান হাতের পিঠ দিয়ে কপালের ঘাম মুছে আবারও হাত দিল কাজে। প্রায় ঘন্টাখানেক পর রান্নাঘরের কাজটুকু শেষ করে বসার ঘরের কাছাকাছি আসতেই থমকে গেল পা। কানে এলো অন্তুর খালাফুপুর মধ্যকার নিচু স্বরে চলা রুচিহীন আলোচনা। বড় ভাবি, অন্তর বউ কিন্তু অন্তর থেকে বয়সে বড়, এটা কোনো কথা? আমাদের বংশের ছেলেদের এই একটা সমস্যা, চোখে পট্টি বেঁধে মেয়ে পছন্দ করে। বাপ মায়ের সাথে যুদ্ধ করে বিয়েটা যখন করলি তখন কচি মেয়ে দেখে বিয়ে কর, তা না, দামড়া মেয়ে পছন্দ করে বসে আছে। মেয়ের চড়ি। নীরা আর দাঁড়ালো না, শব্দহীন পায়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। দরজাটা ভেজিয়ে দিয়ে বিছানার এক কোনায় ফ্লোরে গিয়ে বসলো। চোখ দুটো টলমল করে উঠল নিঃশব্দে, বোবা কান্নায়। বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে শাড়ির আঁচল মুখে গুজল। কান্নার দমকে কেঁপে কেঁপে উঠতে লাগলো শরীর। জীবনে প্রথমবারের মতো মনের কোনায় উদয় হলো আত্মহত্যার কথা। মরে গেলে কি মুক্তি পাবে নীরা? একটু স্বস্তি পাবে? ক্ষণিকের জন্য কি কেউ তাকে বুকলে আগলে ধরে কাঁদবে? একটু বোঝার চেষ্টা করবে? নীরার কান্নার মাঝেই ফোন বাজলো। বিছানার উপর পড়ে থাকা ফোনটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হাত বাড়িয়ে ফোন তুলল। সাথে সাথে ওপাশ থেকে নরম স্বরে কথা বলে উঠল রঞ্জন। নীরু বলছিস? নীরা অস্ফুট স্বরে বলল, আধ ঘন্টা পর আমার ফ্লাইট দোস্ত, তোর সাথে দেখা হলো না। যেতে চেয়েছিলাম তোর শ্বশুর বাড়ি, কিন্তু হলো না। তোর ফুফু শ্বশুর নাকি খুব কনজারভেটিভ, আমি গেলে যদি আবার কথাটা তো ওঠে, তাই যাইনি। এটুকু বলেই থামলো রঞ্জন। তারপর খুব আদুরে কণ্ঠে বলল, তুই ভালো আছিস নীরা? এই ছোট্ট প্রশ্নটা শুনে হুহু করে কেঁদে উঠল নীরা। মুখ চেপে কান্না চাপার চেষ্টা করেও ব্যর্থ হলো এবার। কতদিন পর কেউ একজন সত্যিকার অর্থে জানতে চাইলো, তুই ভালো আছিস নীরা? এই ছোট্ট প্রশ্নটা কতদিন শুনে না নীরা। নীরার কান্নার শব্দে আটকে উঠল রঞ্জন। ব্যস্ত হয়ে বলল, নীরু, কাছিস কেন দোস্ত? নীরা উত্তর দিল না। নীরার কান্নার শব্দেই যা বোঝার বুঝলো রঞ্জন। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, আমাদের জীবনটা অবজেকশন আর এরিগেশনে ভর্তি নীরা। এই অবজেকশন কারো কম কারো বেশি, পার্থক্যটা এখানেই। তোরা বলিস না, আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, যাচাই করে। তারপর হুট করে বিশাল এক সারপ্রাইজ দিয়ে সব দুঃখ কষ্ট ভালোবাসায় মুড়িয়ে দেয়। সেই হিসেবে তুই আল্লাহর অনেক প্রিয় একজন সৃষ্টি। এই সৃষ্টিটাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন বলেই তোর দুঃখগুলোর দিকে তার এত মনোযোগ। আল্লাহ হয়তো তোকে স্ট্রং হিসেবে দেখতে পছন্দ করেন। তোকে এমন কান্নাকাটি মানায় না দোস্ত, হেরে যাওয়া মানায় না। শক্ত হয়ে দুঃখের ঝড়টা পার করে যা, দেখবি হঠাৎ একদিন বিশাল এক সারপ্রাইজ আসবে তোর জীবন জুড়ে। অপেক্ষা কর। সৃষ্টিকর্তা কাউকে ফেরান না, তিনি নিজের ওপর কোনো অভিযোগ রাখেন না। শেষ পর্যন্ত অপেক্ষা কর। জীবনের শেষ দিনটিতেও যদি সারপ্রাইজটা না মেলে, তাহলে অ্যাটলিস্ট সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলতে পারবি, আমি অপেক্ষা করেছিলাম, আমার পাওনাটা তুমি দাওনি, তুমি অভিযুক্ত। নীরার কান্না থেমে গিয়েছিল। রঞ্জনের কথা থামতে নাক টানল নীরা। রঞ্জনের কথা তার মনে ধরেছে। বন্ধু মহলের ঝকঝকে বিকেল আর মায়ের চেহারাটা চোখের সামনে ভেসে উঠতে আত্মহননের চিন্তাটা ঝেড়ে ফেলেছে। মনের সুপ্ত এক অংশ তাকে মনে করিয়ে দিচ্ছে পৃথিবীতে গুটিকত মানুষ তাকে বাস্তবিকই ভালোবাসে, খুব ভালোবাসে। নীরা বসে যাওয়া ফ্যাসফ্যাসে স্বরে বলল, তুই চলে যাচ্ছিস? চলে গেলে আমাদের এভাবে বুঝবে কে বলতো? রঞ্জন হেসে ফেলল। সবাই তো রইল বোকা, আর আমি বা যাচ্ছি কোথায়? খুব জলদি ফিরবো। রঞ্জনের কথার মাঝে ফোন টেনে নিল কেউ। অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে বলল, এই নিরবতী, দুপুরে খাচ্ছিস তুই? রঞ্জন আজ থ্রিট দিছে, তুই তো পক্কা খাইলি মামা। আইসা কান্দিস না, তোর জামাইয়ের কাছে খাওয়ান দিয়া দিতাছি, তাও নজর লাগাবি না। বতি মানুষের নজর লাগে বেশি। চোখ বললেও হেগো পেট ভরে না, হলে বাথরুমের কমোড ভাঙে গেছে। রাইতে বিরাইতে পেট কিস পড়লে সমস্যা, নজর লাগাবি তুই শাস্য। নাদিমের কথায় হেসে ফেলল নীরা। হঠাৎ করে উপলব্ধি করলে ছোট্ট ছোট্ট হাসি নিয়ে বেঁচে থাকাও খুব কষ্টকর নয়। এদের এই ছোট্ট ছোট্ট যত্নটুকু পাওয়ার লোভে পড়েও এই বিষাক্ত জীবনটা বয়ে বেড়ানো যায়।
লম্বা টানা বারান্দায় দাঁড়িয়ে আছে নম্রতা। চারিদিকে ধূসর সন্ধ্যার হাতছানি। একটু পরে ঝুপ করে নেমে আসবে নিশুতি অন্ধকার রাত। সামনের রাস্তায় জ্বলে উঠছে ল্যাম্পপোস্টটা। নিরন্তর ছুটে চলেছে বিভিন্ন আকৃতির যান। নম্রতা ছোট নিঃশ্বাস ফেলে ফোনের দিকে তাকালো। গত 2 ঘন্টায় 2 থেকে 3 বার আরফানকে ফোন দিয়েছে নম্রতা। আরফান রেগে থাকলেও ফোন তুলেছে, শান্ত কণ্ঠে কথাও বলেছে। আরফানের রাগ অদ্ভুত, রাগ প্রকাশের ধরনও ভিন্ন। রেগে গিয়ে কথা বলা বন্ধ করে দেওয়া তার স্বভাব নয়, উচ্চ বাচ্চও করে না। শান্ত শীতল কণ্ঠেই প্রকাশ পায় তার ভয়ানক হৃদয় কাঁপানো রাগ। নম্রতা আবারও ফোন লাগালো। বুকের ভেতর ঢিপঢিপ করছে ভয়। কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো। বলুন। নম্রতা কি বলবে ভেবে না পেয়ে বলল, কি করছেন? নম্রতা প্রশ্নটা করেই বুঝতে পারল বিরাট ভুল প্রশ্ন করে ফেলেছে। এমন উদ্ভট প্রশ্ন করা উচিত হয়নি। গত 2 ঘন্টায় সে বার দুয়েক এই একই প্রশ্ন করেছে। তৃতীয়বারের প্রশ্নটা বড় খাপছাড়া আর অদ্ভুত শোনাচ্ছে কানে। আরফান শীতল কণ্ঠে বলল, ডিউটিতে আছি। ব্যস্ত? আরফানের সহজ স্বীকারোক্তি। হ্যাঁ। নম্রতা মুখ কাচুমাচু করে বলল, আপনি কি খুব রেগে আছেন? না। তাহলে এভাবে কথা বলছেন কেন? কিভাবে কথা বলছি? আপনার কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে আপনি ভয়ানক রেগে আছেন। রাগ করে থাকবেন না প্লিজ। আচ্ছা। নম্রতার মন খারাপ হয়ে গেল। এর থেকে চিল্লাচিল্লি ধমকাধমকি করাটাই কি ভালো ছিল না? অন্তু নাদিমের মতো রাগে হিতাহিত ভুলে 2-4টা থাপ্পড় লাগালেও রক্ষা। কিন্তু এভাবে সব শর্ত মেনে নিয়ে রেগে বসে থাকলে কিভাবে রাগ ভাঙাবে নম্রতা? নম্রতা বেশ রয়ে বলল, আমাকে কাল আপনার বাসায় ঘুরতে নিয়ে যাবেন ডক্টর? আরফানের দায়সারা জবাব। ইচ্ছে হলে যাবেন, আমি ব্যস্ত। নম্রতা ফোন কেটে দিল। আরফানের এহেন ব্যবহারে কান্না পেয়ে যাচ্ছে তার। ইট দিয়ে আঘাত করে নিজের এবং আরফানের দুইজনেরই মাথা ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে। নম্রতার ভাবনার মাঝে লাফাতে লাফাতে পাশে এসে দাঁড়ালো নন্দিতা। ভীষণ বিজ্ঞ কণ্ঠে বলল, আচ্ছা আপু, তোমাদের সাইকোলজি বইয়ে এমন কোনো মানসিক রোগের নাম লেখা নেই যে রোগ হলে পড়াশোনা বাদ দিয়ে বিয়ে করে ফেলতে হয়? নম্রতা চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করলো। ডান হাতটা কোমরে রেখে চোখ লাল করে তাকালো। নন্দিতা সরল কণ্ঠে বলল, এভাবে তাকাচ্ছ কেন? নেই, থাকলে না ভালো হতো। নম্রতা কটমট করে বলল, দেখেনি তো, আমার মেজাজ এখন প্রচন্ড খারাপ। তোর এসব আউল ফাউল প্যাচাল বন্ধ করে দ্রুত কেটে পড়। নন্দিতার শ্যামলা মুখটা ঝিলিক দিয়ে উঠল। রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে উচ্ছল কণ্ঠে বলল, কেন কেন? ডক্টর ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে তোমার? কেমন ঝগড়া? কঠিন নাকি তরল? নম্রতা প্রত্যুত্তর করার আগেই পেছন থেকে সন্ধিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল কেউ। এই ডাক্তার ভাইয়াটা কে? মায়ের চমকা প্রশ্নে থতমত খেয়ে পেছনে ফিরে তাকালো নম্রতা। মায়ের কটমটে দৃষ্টি খেয়াল করে অসহায় কণ্ঠে বলল, আমি চিনি না আম্মু, তোমার পীর বাবার কসম। নম্রতার মা সরু চোখে তাকালেন। নম্রতার কথা বিন্দুমাত্র বিশ্বাস না করে বললেন, এই তুই প্রেম করিস? হাত তো বড় সাহস! আমি এক্ষুনি তোর বাবাকে বলছি। মেয়ে ঠ্যাং ঠ্যাং করে প্রেম করে ঘুরে বেড়াচ্ছে, আর বাবা নাকি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এটা কেমন কথা? আমার বাড়িতে এসব প্রেম ফ্রেম চলবে না। নম্রতা চোখ ছোট ছোট করে কটমট দৃষ্টিতে বোনের দিকে তাকালো। নন্দিতা দাঁত বের করে হেসে মাথা চুলকাতে চুলকাতে মায়ের পিছনে ছুটল। যেতে যেতেই মাকে সায় দিয়ে বলল, হ্যাঁ, একদম প্রেম ফ্রেম চলবে না। এই জন্যই বলছি আমি চট করে বিয়ে দিয়ে দাও। পরে প্রেম টেম করে ফেলে তো আবার আমাকেই দোষ দিবা। নম্রতা বারান্দা থেকে মায়ের প্রতিক্রিয়া বুঝতে না পারলেও নন্দিতার কথায় হেসে ফেলল। মেয়েটা দুর্দান্ত ফাজিল হয়েছে। অন্তু যখন বাসায় ফিরল তখন রাত 10টা কি 11টা বাজে। মেহমানদের প্রস্থানে বাড়ি এখন ফাঁকা। অন্তু বাড়িতে ঢুকে আশেপাশে তাকালো। কপাল কুঁচকে প্রশ্ন করলো, বাবা কই? অয়ন তখনও দরজা ধরে দাঁড়িয়ে। ভাইয়ের প্রশ্নে দরজা থেকে সরে দাঁড়িয়ে সোফায় গিয়ে বসলো। টিভির চ্যানেল পাল্টাতে পাল্টাতে বলল, ঘুমাচ্ছে, টেবিলে তোমার খাবার দেওয়া আছে। অন্তু দরজাটা লাগিয়ে দিয়ে একবার টিভির দিকে তাকালো। ডিসকভারি চ্যানেল চলছে। সাদা চামড়ার এক ইংরেজ যুবক বিশাল এক সাপ কোলে নিয়ে বসে আছে। অন্তু আগ্রহ পেল না। নিজের ঘরে গিয়ে লাইট জ্বালালো। বিছানার এক কোনায় গুটিসুটি হয়ে শুয়ে আছে তার বউ নীরা। অন্তু দীর্ঘশ্বাস ফেলল। হাতে থাকা খাবারের ব্যাগটা টি টেবিলে রেখে ফ্রেশ হতে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে আরও একবার নীরার দিকে তাকালো অন্তু। কয়েক সেকেন্ড কপাল কুঁচকে থেকে নীরার সামনে গিয়ে দাঁড়ালো। হালকা নিচু হয়ে ডান হাতটা রাখলো নীরার কপালে। জ্বর নেই, চোখের কোনায় কান্নার চিহ্ন। অন্তু সরে দাঁড়ালো। শোবার ঘর থেকে বেরিয়ে গিয়ে চেয়ার টেনে বসলো। অয়নকে উদ্দেশ্য করে বলল, সবাই খেয়েছে? টিভিতে মগ্ন থাকা অয়ন ছোট্ট করে জবাব দিল, তোর ভাবি খেয়েছে? অয়ন নজর ফিরিয়ে তাকালো। ভাবি মানুষটা তাদের পরিবারে নতুন। ভাবি শব্দটার সাথে অভ্যস্ত হতে খানিক সময় লাগবে তার।
চট করে ভাবি সম্বোধনে কেমন গুলিয়ে যায় সব। অয়ন একটু ভেবে বলল, নিরাপুর কথা বলছো? আমি দেখিনি। কে যে হয়তো। অন্তু দীর্ঘশ্বাস ফেলল। নিজের খাবারটা টেনে নিয়ে বলল, ওকে ডেকে তুলে খেতে বল। টেবিলের ওপর খাবারের প্যাকেট রেখে এসেছি, তো রঞ্জনদা পাঠিয়েছে। তুমি ডাকলেই তো পারো। কেন? তুই ডাকলে কি মুখে ফুসকা পড়বে? যাবি নাকি টিভি তুলে আছাড় মারবো? অয়ন ঝট করে উঠে দাঁড়ালো। অন্তুর ভরসা নেই। কিছুদিন আগে আস্ত একটা টেলিভিশন ভেঙেছে সে। আবারও ঘটনার পুনরাবৃত্তি করা তার জন্য মোটেও অসম্ভব কিছু নয়। অয়ন দ্রুত পায়ে অন্তুর রুমের দিকে ছুটল। নীরা চোখ বুজে শুয়েছিল। অয়নের প্রথম ডাকে চোখ মেলে তাকালো। দুর্বল হাসি দিয়ে বলল, কিছু বলবে? অয়ন বিছানার উপর বসলো। নীরার ফোনটা হাতে তুলে নিয়ে বলল, তুমি রাতে খেয়েছো নিরাপু? পর মুহূর্তে এই শুধরে নিয়ে সরল কণ্ঠে বলল, আপু না ভাবি? এখন তো ভাবি হো, আমার মনে থাকে না। শেষ কথাটা বলে ঠোঁট উল্টে হাসলো অয়ন। মাথা ঘুরিয়ে টি টেবিলের দিকে ইশারা করে বলল, ওখানে তোমার খাবার রাখা, রঞ্জনদা বাড়ি আছে, খেয়ে তারপর ঘুমাও। এটুকু বলে নীরার ফোনে গেম খেলতে ব্যস্ত হয়ে পড়ল অয়ন। খেলার মাঝপথে আবারও একবার তাড়া দিতে উঠে বসলো নীরা, কিন্তু খুব বেশি খেতে পারল না। অল্প একটু মুখে দিতে বুকে পিঠে চাপ দিয়ে ধরল। নীরাকে মুখ কুচকে ফেলতে দেখে কৌতূহল নিয়ে প্রশ্ন করল অয়ন। খেতে ভালো না? নীরা অল্প হাসলো। ঠিক সেই সময় খাওয়া শেষ করে ঘরে এলো অন্তু। ঘরে ঢুকতেই চোখাচোখি হলো। সারাদিন এই প্রথম মানুষটিকে দেখতে পেয়ে মনটা স্নিগ্ধ হয়ে গেল নীরার। অন্তু খুব স্বাভাবিকভাবে চোখ ফিরিয়ে নিল। বিছানার কাছাকাছি এসে অয়নের মাথায় চাটি মেরে বলল, এটা তোর গেম খেলার জায়গা, যাবাক। অয়ন মুখ কালো করে বেরিয়ে গেল। পুরোটা সময় খাওয়া থামিয়ে তৃষ্ণার্ত চোখে অন্তুর দিকে চেয়ে রইল নীরা। বিস্ময় নিয়ে খেয়াল করলো অন্তুর ছোটখাটো কথাও চুম্বকের মতো টানছে তাকে। অন্তুর অঙ্গভঙ্গি, কুচকানো কপাল সবই যেন কালো জাদুর মতো হঠাৎই তীব্রভাবে মুগ্ধ করছে তাকে। অন্তু জগ থেকে পানি ঢেলে পানি খেলো। টি টেবিল থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে নীরার পাশে বেড সাইড টেবিলে রাখলো। তারপর স্বাভাবিকভাবে নিজের জায়গায় গিয়ে লম্বালম্বিভাবে শুয়ে পড়ল। এক হাত বুকের উপর রেখে অপর হাত কপালে আড়াআড়িভাবে রেখে চোখ বুঝল। নীরা অন্তুর দিকে চেয়ে হতাশ দীর্ঘশ্বাস ফেলল। অন্তু কি আজও তার সাথে কথা বলবে না? এক বিছানা এতটা কাছাকাছি থেকেও কি বেপরোয়া অন্তুর অভিমান গলবে না? বহু প্রত্যাশিত ঘুমের একটুও অনিয়ম করবে না? সকালে ঘুম থেকে উঠে যথারীতি অন্তুকে পাশে পেল না নীরা। নীরা তড়িঘড়ি করে বিছানা ছাড়ল। আজও ঘুম ভাঙতে দেরি হয়ে গিয়েছে তার। কোনো রকমে চোখে মুখে পানি ছিটিয়ে রান্নাঘরে উকি দিল নীরা। জাহানারা রান্নায় ব্যস্ত, চোখ মুখ থমথমে গম্ভীর। নীরা ভয়ে ভয়ে রান্নাঘরের ভেতরে গিয়ে দাঁড়ালো। মিহি কণ্ঠে বলল, আর কিছু রান্না করবে না মা? আমি করে দেই। জাহানারা উত্তর দিলেন না। থমথমে মুখে কড়াইয়ে খুন্তি চালাতে লাগলেন। নীরা জাহানারার উত্তরের আশায় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। যখন বুঝলো জাহানারা উত্তর দেবে না, তখন নিজ উদ্যোগেই পাশে রাখা গামলায় সিদ্ধ ডিমের খোসা ছাড়াতে হাত বাড়ালো। জাহানারা এবারও কিছু বললেন না। দুটো ডিমের খোসা ছাড়ানো শেষ হতে আক্রোশ নিয়ে বলে উঠলেন জাহানারা, রাতে ভাত খাওনি কেন? টেবিলের উপর খাবার বেড়ে রেখেছিলাম, দেখোনি? আমি একা মানুষ, কত দিকে তাকাবো? সবাইকে তো আর তুলে তুলে খাইয়ে দেওয়া সম্ভব না। এটা তোমার বাপের বাড়ি না, শ্বশুর বাড়ি। অত আরাম চাইলে তো চলবে না। নিজের খাবার নিজের হাত দিয়ে তুলে খেতে হবে। অত আদিক্ষেতা আমি করতে পারি না। নীরা ডিমের খোসা ছাড়াতে ছাড়াতে বলল, ঘুমিয়ে পড়েছিলাম মা। জাহানারা বিরক্ত চোখে তাকালেন। তরকারির কড়াইটা নামিয়ে রেখে বললেন, না খেয়ে ঘুমাবে কেন? নিজের খাওয়ার কথাও মনে থাকে না? খাবার কথা মনে করিয়ে দেওয়ার জন্য এখন অ্যাসিস্ট্যান্ট রাখতে হবে আমায়? মানুষ ছেলে বিয়ে করে শেষ বয়সে আরাম করার জন্য, আর আমার কপাল দেখো। এইটুকু বলেই থামলেন জাহানারা। চুলোয় নতুন কড়াই চড়াতে চড়াতে গজগজ করতে লাগলেন, শ্বশুরবাড়ি এসে একদিনই শুকিয়ে চিমসে লেগে যাচ্ছ। না খেয়ে থেকে বুঝাতে চাও আমরা তোমাকে খাবার দাবার দেই না? নীরা উত্তর দিল না। মাথা নুইয়ে নিজের কাজে মন দিল। জাহানারা নীরার হাতের গামলাটা এক ঝটকায় টেনে নিয়ে বললেন, ভাত তরকারি হয়েছে, নিজ হাতে বেড়ে খেয়ে নাও, নাকি বেড়ে হাতে তুলে দেওয়া লাগবে? নীরা মিহি কণ্ঠে বলল, কাজটুকু শেষ, প্রায় শেষ করে পরে খাই। জাহানারা ধমকে উঠলেন, সকাল 9টায় ঘুম থেকে উঠে কাজ দেখাও? অতটুকু সাহায্য তোমার না করলেও চলবে। হাত দুটো এখনো অচল হয়ে যায়নি। যতদিন বেঁচে আছি খাটিয়ে মারো। ছেলের বউ বলে কথা। শ্বশুর শাশুড়িকে বেতের আগায় না রাখলে চলবে নাকি? নীরা ছোট্ট নিঃশ্বাস ফেলে খেতে গেল। নীরাকে তাড়াহুড়ো করে খেতে দেখে আবারও ধমকাধমকি করলেন জাহানারা।
নীরা খাওয়া দাওয়া শেষ করে নিজ উদ্যোগে থালা বাসন পরিষ্কার করতে নেমে গেল। অন্তু যখন বাড়ি ফিরল তখন 10টা কি 10:30 বাজে। আমিনুল সাহেব খাবারের টেবিলে বসে পত্রিকা পড়ছেন। অয়ন ডালে ভিজিয়ে পরোটা খাচ্ছে। অন্তু একটা চেয়ার টেনে বসে অয়নকে উদ্দেশ্য করে বলল, অয়ু, তোর ভাবিকে গিয়ে রেডি হতে বল, 11:30টায় ক্লাস আছে, আমার সাথে ভার্সিটি যাবে। অয়ন বাবার ফোনে মগ্ন ছিল। ভাইয়ের কথায় বিরক্ত চোখে তাকালো। এটুকু তো তুমি বলতে পারো। নীরা আপু তো খুব ভাবি তো রান্না করে আছে। অন্তু চোখ লাল করে বলল, তুই যাবি নাকি ঠাটিয়ে চল লাগাবো? অয়ন মুখ ভার করে উঠে দাঁড়ালো। আধ খাওয়া পরোটাটা হাতে তুলে নিয়ে বলল, নীরা আপুর বিয়েটাও আমার সাথে দিয়ে দিতে, সব কাজ তো আমাকে দিয়ে করাও। কথাটা বলে বাবার দিকে তাকাতে আতঙ্কে সাদা হয়ে গেল অয়ন। বাবার রক্তচক্ষু দেখে মুখটা পাংশুটে হয়ে গেল তার। একটা শুকনো ঢোক গিলে নিয়ে জায়গাটা থেকে সরে দাঁড়ালো। জাহানারা স্বামীকে চা দিচ্ছিলেন। অন্তুর কথাটা কানে যেতেই বললেন, নীরার ভার্সিটি যাওয়ার কি দরকার? বিয়ে যখন হয়েই গিয়েছে তখন পড়াশোনা নিয়ে এত লাফালাফি করার কোনো প্রয়োজন নেই। তোর বইয়ের পড়াশোনা বহুত হয়েছে, আর লাগবে না। অন্তু শান্ত চোখে মায়ের দিকে তাকালো। মুখের খাবারটুকু গিলে নিয়ে বলল, আমারও বিয়ে হয়ে গিয়েছে আম্মা। বিয়ের পর আমি পড়তে পারলে নীরা কেন পারবে না? পড়াশোনা কমপ্লিট করা ওর ইচ্ছে, আর ওর পড়াশোনা কমপ্লিট করানোর দায়িত্ব আমার। বিয়ের সময় পড়াশোনা করাবো না বলে কোনো শর্ত তো দিইনি আম্মা। জাহানারা ক্ষুব্ধ কণ্ঠে বললেন, দিসনি তো কি হয়েছে, এখন দিবি। 3 জনের পড়াশোনার খরচ টানার সামর্থ্য আছে নাকি তোর আব্বার? সংসারের বাদ বাকি খরচও কি কম? সংসারে একজন এক্সট্রা মানুষ পালাও বহুত খরচার বিষয়। খাওয়া দাওয়া, জামা কাপড়, এখন আবার পড়াশোনা। অন্তু বুঝলো যুক্তিগুলো একান্তই আব্বার। যুক্তিগুলো খুব সূক্ষ্মভাবে বসিয়ে দেওয়া হয়েছে আম্মার মগজে। অন্তু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, তোমাকে চিন্তা করতে হবে না আম্মা। বিয়ে করার আগেই তো বলেছিলাম আমার স্ত্রীর খাওয়া পড়া লেখাপড়া সবকিছু দায়িত্ব আমার। ওর জন্য আপনাদের একটা টাকাও খরচ করতে হবে না। জাহানারা চোখ কপালে তুলে বললেন, তোর দায়িত্ব, তুই কোথায় পাবি অত টাকা? বাচ্চা একটা ছেলে, চাকরি বাকরিও করিস না। আমি ব্যবস্থা করে নেবো। আমিনুল সাহেব খবরের কাগজটা ভাঁজ করে রেখে চায়ের কাপে চুমুক দিলেন। তাচ্ছিল্য নিয়ে বললেন, তোমার ছেলে এখন বইয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে গিয়ে পড়াশোনা ছেড়ে বাসের কন্ট্রাক্টরের চাকরি নেবে নাকি? জিজ্ঞেস করো তো জাহানারা। অন্তু খাওয়া ছেড়ে আমিনুল সাহেবের দিকে তাকালো। পর মুহূর্তে চোখ নামিয়ে নিয়ে হাত ধুয়ে উঠে গেল। মাথায় হাজারো দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে তার। কিভাবে কি ম্যানেজ করবে কিচ্ছু বুঝতে পারছে না। গত 2 দিন রাত দিন খুঁজেও কোনো টিউশনি পাওয়া যায়নি। আপাতত 1-2টা টিউশনি পেলেও চলে যেত অন্তুর। আপাতত নীরার প্রয়োজনটুকু তো মিটাতো। কথাগুলো ভাবতে ভাবতেই রুমে গিয়ে শার্ট খুলল অন্তু। আলমারি থেকে আরেকটা শার্ট বের করে পরতে নিতেই চোখ আটকে গেল আয়নায়। কুঞ্চিত কপালটা আরো খানিকটা কুঁচকে গেল। অন্তুর কাঁধের বাম পাশে থাকা ট্যাটুটা বিদ্যুতের আলোয় ঝলমল করে ধরা দিচ্ছে আয়নায়। প্রায় 3 বছর আগে কাঁধের কাছে এন লিখে ট্যাটু করিয়েছিল অন্তু। অন্তু দীর্ঘশ্বাস ফেলে শার্টের কলার টেনে ঢেকে ফেলল কাঁধ। নীরার জন্য এমন অনেক পাগলামই করেছে অন্তু। তখন বড্ড ছেলে মানুষ ছিল সে। বয়স আর কত হবে তখন, 20 অথবা 21। অন্তু এখনো ছেলে মানুষই আছে। বয়সের হিসেবে 2-3 বছর বৃদ্ধি পেয়েছে এই যা। কিন্তু এই 2-3 বছরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে নীরার অবহেলার ধরন, সেই সাথে পরিবর্তন হয়েছে অন্তুও। দীর্ঘ এই অবহেলার জ্বালা মেটাতে যখন আগাগোড়া পরিবর্তন হতে চাইল অন্তু, সামলে নিতে চাইল জীবন, প্রাণ ভরে একটু শ্বাস নিতে চাইল, ঠিক তখনই রিসাইকেলের মতো আবারও জীবনের সাথে লেপ্টে গেল নীরা। অন্তু দীর্ঘশ্বাস ফেলে বাইকের চাবিটা তুলে নিল হাতে। নীরা দরজার কাছেই দাঁড়িয়েছিল। অন্তু হয়তো খেয়ালই করল না তাকে। বাইরে গিয়ে অয়নকে দিয়ে নীরাকে ডাকতে পাঠালো অন্তু। নীরা ঢিপঢিপ করে বাজতে থাকা হৃৎপিণ্ড নিয়ে অন্তুর বাইকে গিয়ে বসল। অন্তুর কাঁধে হাত রাখতে ভিন্ন এক অস্বস্তিতে কাটা হয়ে রইল মন। ধানমন্ডি থেকে শাহবাগ পুরো রাস্তা নিশ্চুপ কাটল তাদের। ভার্সিটির সামনে এসে নীরা বাইক থেকে নামতেই একটা 500 টাকার নোট এগিয়ে দিল অন্তু। নীরা অবাক চোখে তাকালো। সংকুচিত মনে নোটটা হাতে নিয়ে অন্তুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। অন্তু বাইকে স্টার্ট দিতে দিতে সামনের দিকে তাকিয়েই বলল, হাত খরচের টাকা। কথাটুকু বলে মুহূর্তে বাইক নিয়ে ভার্সিটির গেট পেরিয়ে গেল অন্তু। নীরা ফ্যালফ্যাল চোখে অন্তুর যাওয়ার দিকে চেয়ে রইল। হাত পা শিরশির করে উঠল অদ্ভুত অচেনা এক অনুভূতিতে। শরতের মাঝামাঝি, আবহাওয়ায় হালকা শুষ্ক ভাব, ব্যবসা গরম, জ্যাম আর ধুলোবালির সাথে নিরন্তর যুদ্ধ করে বাস যখন রাজেন্দ্রপুর এসে থামল তখন ঘড়িতে 12টা বাজে। মাথার উপর দগদগ করে জ্বলছে সূর্য। নাদিমের মাথা ভর্তি চুল তখন ধুলোয় ধূসর। পরনের গোলাপি শার্ট, কালো প্যান্টে ধুলোবালির পাতলা আস্তরণ। নাদিম বাস থেকে নেমে ডান হাতের কবজিতে পড়া ঘড়ির দিকে তাকালো। ঘড়ির স্বচ্ছ কাচটি ঘোলা হয়ে এসেছে মিহি ধুলোয়।
প্যান্টের গায়ে ঘড়িটা ঘষে কাজ পরিষ্কার করলো নাদিম। চোখ ছোট ছোট করে আশেপাশে তাকালো। পকেট থেকে কাগজের ছোট্ট টুকরাটা বের করে ঠিকানা দেখলো। দ্বিতীয় গন্তব্য বাংলা বাজার। অটোরিকশায় বাংলা বাজার পৌঁছানোর পর যেন দিশেহারা হয়ে পড়ল নাদিম। খা দুপুরে দোকানপাটের অধিকাংশই ফাঁকা, নিস্তব্ধ। নাদিম বেশ কয়েকটা দোকানে খোঁজ নিয়েও কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পেল না। দোকানের সবাই প্রায় নতুন কর্মচারী, স্থানীয় বাসিন্দাদের খুব একটা চেনে না। নাদিম ক্লান্ত একটা চায়ের দোকানে গিয়ে বসলো। 1 কাপ চা খেয়ে মধ্যবয়স্ক দোকানদারকে জিজ্ঞাসা করতেই চাওয়ালা চোখ ছোট ছোট করে বলল, মকবুল ওয়াহেদ চৌধুরী আবার কেডা? এই নামে তো কাউরে চিনি না ভাই সব। জন্মের পর থেকে তো এখানে আসি ভাই সব। নাদিম ভ্রুজোড়া বিরক্তিতে ত্রিভুজাকার রূপ ধারণ করলো। কপাল কুঁচকে বলল, আপনার দেখে তো স্থানীয় মানুষ মনে হইতেছে না চাচা। আপনার দেখে তো স্থানীয় মানুষই মনে হইতেছে চাচা। কয় বছর আছেন এই এলাকায়? দোকানদার দ্রুত হাতে চা ছাকতে ছাকতে বলল, আপনি কি মকুল ভাইয়ের কথা জিগাইতেছেন নাকি ভাই সাহেব? তাহলে তো মকবুল ওয়াহেদ চৌধুরীকে চেনার কথা। শুনেছি ওনার বড়সড় একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে এলাকায়। গাজাপুরে নাকি রিসোর্ট টিসোর্টও আছে। তারপরে স্থানীয় মানুষ চেনেন না কেন? দোকানদার নাদিমের মুখের দিকে খানিক ফ্যালফ্যাল করে চেয়ে রইল। কিছুক্ষণ আনমনা বসে থেকে বলল, আপনি কি মকুল ভাইয়ের কথা জিগাইতেছেন নাকি ভাই সাহেব? নাদিমের পুরো ভ্রু আরো খানিকটা কুচকে গেল। মুকুল ভাই? এই মুকুল ভাইয়ের কাহিনীটা কি? বড় মামার ভাষ্য মতে মিষ্টিকে মকবুল ওয়াহেদ চৌধুরী নামক এক ধনাঢ্য ব্যক্তির কাছে 10 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে। কাগজে লেখা ঠিকানাটাও তার। এর মাঝে মুকুল ভাই নামক ব্যক্তির এন্ট্রি কিভাবে হলো বোঝা যাচ্ছে না। নাদিমকে চুপ থাকতে দেখে দোকানদার নিজ উদ্যোগে বলল, স্থানীয় বাসিন্দাগো মধ্যে মকুল ভাই বিরাট ধনী মানুষ। গার্মেন্টস কারখানা আছে, শুনছি বড়লোকি হোটেলও নাহি আছে 2-1টা। ভাইজানের বাড়িতে বাজার থেকে 10 মিনিটের রাস্তা। রিক্সা লইয়া চলে যান। মকুল ভাইয়ের বাড়ি বেবাকেই চিনে। মকুল ভাইয়ের বাড়ি যেমন কইলেই দিয়ে আইব। নাদিম জবাব দিল না। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে কিছু একটা ভাবলো। আরো 1 কাপ চা খেয়ে মুকুল ভাইয়ের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল। রিকশাওয়ালা যখন নাদিমকে মুকুল ভাইয়ের বিশাল বাড়িটির সামনে পৌঁছে দিল, তখন ঘড়িতে 1:45 বাজে। মাথার উপর ঝাঝা করছে স্বর্ণালী রোদ। ঘেমে নিয়ে একাকার নাদিমকে গেট থেকে অন্দরমহল পর্যন্ত পৌঁছাতে বহু কসরত করতে হলো। তাকে যে বসার ঘরে বসতে দেওয়া হলো তার সজ্জা আলিশান। চিমচাম সবুজ গালিচা বিছানো মেঝে, ঝকঝকে দামি আসবাব। সে আলিশান বিলাসিতায় মোড়া বসার ঘরে বসে থেকে জীবনে প্রথমবারের মতো নাদিম উপলব্ধি করল মিষ্টি নামক মেয়েটার জন্য তার চিন্তা হচ্ছে। 7-8 বছর আগে যে মেয়েকে টাকার বিনিময়ে কিনে আনা হয়েছে, তার সাথে কি এমন আচরণ করা হতে পারে ভেবেই তার গা শিউরে উঠছে। বারবার জানতে ইচ্ছা করছে মেয়েটা কি আদৌ বেঁচে আছে। নাদিমের সূক্ষ্ম চিন্তার মাঝেই সুপ্ত মানবের আবির্ভাব ঘটল। মনের গহীনে থেকে তাচ্ছিল্যের কণ্ঠে বলে উঠল, তুমি একজন মেরুদণ্ডহীন মানুষ নাদিম। তোমার মাঝে কোনো প্রতিশোধ স্পৃহা নেই। এই মেয়েটির জন্য এত চিন্তা তোমায় মানায় না। কেন করছো এত হাহাকার? নাদিম চমকে উঠে বলল, হাহাকার করছি? অবশ্যই করছো। বোনের জন্য হাহাকার করা খারাপ তো কিছু নয়। মিষ্টি আমার ছোট বোন। সুপ্ত মানব আক্রোশ নিয়ে বলল, বাজে কথা। মিষ্টি কখনোই তোমার বোন নয়। সে তোমার দুর্দশার কারণ, তোমার মায়ের দুঃখের কারণ। কেন ভুলে যাচ্ছ বারবার? ফিরে যাও, ছেড়ে দাও তার পিছু। অতীত ঘেটে কি লাভ? ভালো আছো, ভালো থাকো। নাদিম ছোট্ট নিঃশ্বাস ফেলল। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তোমার সত্যি মনে হয় মিষ্টি সকল দুর্দশার কারণ? কারোর পক্ষে কারোর দুর্দশার কারণ হওয়া কি আদৌ সম্ভব? ইটস অল অ্যাবাউট ডেস্টিনি। মানুষের পক্ষে হয়তো ভাগ্যের বাইরে কিছু করা সম্ভব নয়। তুমি বলতে চাইছো তোমাকে ঠকানো হয়নি? হয়েছে, কিন্তু তার জন্য মিষ্টি দায়ী হতে পারে না। সেও ঠকাচ্ছে, তাকেও ঠকানো হয়েছে, হয়তো আমার থেকেও বেশি। নাদিমের কথায় প্রত্যুত্তর এলো না। তার আগেই বিশাল লম্বা স্বাস্থ্যবান এক ভদ্রলোক নাদিমের সামনে সোফায় এসে বসল। লোকটা লম্বায় 6 ফুটের কাছাকাছি। থলথলে শরীরে হলুদ রঙের পাঞ্জাবি, পরনে ধবধবে সাদা লুঙ্গি। পান খেয়ে ঠোঁট দুটো টকটকে লাল, তির্যক নাকের নিচে মাঝারি আকারের তিল। নাদিম সরাসরি ভদ্রলোকের দিকে তাকালো। লোকটি ভ্রু কুঁচকে নাদিমকে দেখে নিয়ে বললেন, তুমি কে? আমার সাথে দেখা করতে চাওয়ার কারণ কি? কম কথায় উত্তর দাও। বেশি কথা আমার পছন্দ নয়। নাদিম ছোট্ট একটা শ্বাস টেনে নিয়ে সরাসরি প্রশ্ন করল, আপনার নাম মকবুল ওয়াহেদ চৌধুরী? লোকটা তির্যক দৃষ্টি মেলে বললেন, হ্যাঁ, কেন? প্রায় 7-8 বছর আগে ময়মনসিংহের একটা এতিমখানা থেকে 8 বছরের একটা বাচ্চাকে কিনে এনেছিলেন আপনি। মেয়েটির নাম ছিল মিষ্টি। চিনেন তাকে?
মকবুল সাহেবের মুখ মুহূর্তেই থমথমে রূপ ধারণ করলো। চোয়াল শক্ত করে নাদিমের দিকে চেয়ে রইলেন তিনি। গম্ভীর কণ্ঠে বললেন, তুমি কে? আপনি বোধহয় উত্তেজিত হয়ে পড়েছেন। অযথা ঘাবড়াবেন না। আমি আহামারি কেউ নয়। আমার নাম নাদিম হোসেন, সম্রাটকে মিষ্টির ভাই। আমি মিষ্টির সাথে দেখা করতে চাই। ওর সাথে দেখা করা কি সম্ভব? মকবুল সাহেব আগের মতো নিশ্চুপ বসে আছেন, দৃষ্টি তীক্ষ্ণ ও ধারালো। যা বিক্রি করে দিয়েছো তার প্রতি হঠাৎ এত উৎকণ্ঠ? বিক্রিত জিনিস মাত্রই বিক্রিত, জানো না? মিষ্টি মানুষ হোক বা বস্তু, আমি তাকে নগদ টাকা দিয়ে কিনেছি। অযথা ঝামেলা না বাড়িয়ে নিজের চক্রায় তেল দাও। নাদিম মকবুল সাহেবের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপনার কথা একটু ভুল আছে মকবুল সাহেব। মিষ্টিকে আমি বিক্রি করিনি, বিক্রি করেছে অন্য কেউ। মিষ্টির এই মালিকানা বদলের রহস্য আমার অজানা। তবে আমি মিষ্টিকে ফিরিয়ে নিতে আসিনি। আমি শুধু ওর সাথে দেখা করবো, দুই একটা কথা বলবো, তারপর চলে যাব। নাদিমের কণ্ঠে কিছু একটা ছিল। মকবুল সাহেব খানিক শান্ত হলেন। নাদিমকে অবাক করে দিয়ে একজন কাজের লোককে ডেকে পাঠালেন। গম্ভীর কণ্ঠে বললেন, তোর আপামনিকে ডেকে আনো তো শামসুল। চাকর শ্রেণীর লোকটি মাথা হেলিয়ে সরে যেতেই মকবুল সাহেব চোখ মুখ শক্ত করে তাকালেন। শাসানোর মতো করে আঙ্গুল উচালেন। হিংস্র চোখে চেয়ে বললেন, এইবারই শেষ। এই এলাকায় ফিরে আসার সাহস করবে না আর। এরপর তোমাকে এই এলাকায় দেখলে কেটে ফেলে দেব। নাদিমের মাঝে কোনো ভাবাবেগ দেখা গেল না। রক্ত কণিকাগুলো উত্তেজিত হয়ে উঠল। হৃৎপিণ্ডটা ঢিপঢিপ করছে। তবে মিষ্টি বেঁচে আছে। বেশ কিছুক্ষণ পর সিঁড়ি বেয়ে গুটি গুটি পায়ে এগিয়ে এলো 16-17 বছরের এক যুবতী। গায়ের রং মিষ্টি শ্যামলা, মুখের গড়নে আদিবের অবয়ব স্পষ্ট। মিষ্টির অবনত মুখটির দিকে চেয়ে বুকের ভেতর চিনচিনে ব্যথা করে উঠল তার। হাতে পায়ে শিরায় টান পড়ল। মেয়েটি ঠিক বাবার মতো দেখতে হয়েছে। নাদিমের চেহারায় বাবার ছাপ অল্প, মায়ের ছাপ বেশি। নাদিমের থিতিয়ে থাকা রাগটা ফুঁসে উঠতে চাইল। পুরো পৃথিবী ছাড়খাড় করে দেওয়ার অদম্য ইচ্ছে খ্যাপাটে হয়ে উঠল মন। কিন্তু মিষ্টি নামের মেয়েটা যখন বড় বড় চোখ মেলে নাদিমের দিকে তাকালো, ঠিক তখনই শান্ত হলো নাদিমের মস্তিষ্ক। টলমলে নিষ্পাপ সেই চাহনির সামনে নাদিমের সকল বিতৃষ্ণা যেন থিতিয়ে গেল। ফনা তোলা রাগটা মাথা নুইয়ে শান্ত হয়ে রইল বুকের এক কোণায়। দুই জোড়া চোখ চুপচাপ চেয়ে রইল প্রায় অনেকক্ষণ। মকবুল সাহেব মিষ্টিকে সোফায় বসতে বললেন। মিষ্টি বাধ্য মেয়ের মতো সোফায় গিয়ে বসল। মুখোমুখি সোফায় বসে থাকা যুবতী মেয়েটি সারা গায়ে সদ্য যৌবনের চঞ্চলতা, আনত মুখটিতে এক রাজ্য মায়া। সেই মায়াবী মুখটার দিকে চেয়ে নাদিমের হঠাৎই মনে হলো মিষ্টি শব্দটা বোধহয় কোনো এককালে এই মেয়েটির জন্য সৃষ্টি করেছিলেন বিধাতা। মিষ্টি নামটি রেখেছিলেন বাবা। নাদিমের তখন 7 বছর বয়স। এমন একটা গধূলি বিকেলে মায়ের নামের সাথে মিলিয়ে বাচ্চা মেয়েটির নাম রেখে ফেললেন মিষ্টি। মলি মিষ্টি। মা খুব চোটপাট করেছিলেন সেদিন। ছোট্ট মিষ্টিকে ছুঁড়ে ফেলেছিলেন মাটিতে। বাবা বারান্দায় বসে গম্ভীর মুখে পুরো ব্যাপারটা দেখলেন, অথচ উঠে এলেন না, উচ্চবাচ্য করলেন না। বাবার চেহারা এখন আর মনে নেই নাদিমের, কিন্তু সেই তারস্বরে কান্নাটা মাঝে মাঝে কানে ভাসে। এখনো কত জীবন্ত সেই কান্না। নাদিমের ভাবনার মাঝেই বসার ঘর থেকে উঠে গেলেন মকবুল সাহেব। নাদিম ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আবারও মিষ্টির দিকে তাকালো। মিষ্টি উৎসুক চোখে চেয়ে আছে। বড় বড় চোখ দুটোতে চিকচিক করছে কৌতূহল। সত্যি কি কৌতূহল নাকি টলমলে জল? নাদিম হাতের ইশারায় মিষ্টিকে ডাকলো, বলল, এদিকে এসো। মিষ্টি ইতস্তত পায়ে এগিয়ে গিয়ে নাদিমের পাশে বসলো। নাদিম গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, কোন ক্লাসে পড়ো? মিষ্টি জবাব দিল না। নাদিমের দিকে নির্নিমেষ চেয়ে থেকে বলল, তুমি আমার ভাইয়া? নাদিমের বুকের কোথাও একটা চাপা যন্ত্রণা খেলে গেল। বলতে ইচ্ছে হলো না আমি তোমার কেউ নয়, বলতে ইচ্ছে হলো না আমি তোমার কেউ নয়, কেউ না, কিন্তু বলা হলো না। মিষ্টির বলা ভাইয়া শব্দটা হৃৎপিণ্ডের সাথে সমান তালে লাফাতে লাগলো পুরো বুকে জুড়ে। নাদিমের উত্তর না পেয়ে মিষ্টি নিজে থেকেই কথা বলল। তার মিহি কণ্ঠে খেলে গেল রাজ্যের অস্বস্তি। আমার ভাইয়ার গালে তিল ছিল, তোমারও আছে। এই দেখো, আমারও আছে। তুমি আমার ভাইয়া না। নাদিম চোখ উঠিয়ে মিষ্টির বাম গালে তাকালো। একই জায়গায় আদিবেরও তিল ছিল। নাদিম ডান হাতে ঘাড় চুলকে এদিক ওদিক তাকালো। কি বলবে বুঝতে না পেরে কিছুক্ষণ থম মেরে বসে রইল। তারপর মৃদু কণ্ঠে বলল, তোমার আমাকে মনে আছে? মিষ্টি মাথা নাড়ে। তারপর খুব অসহায় কণ্ঠে বলল, তুমি আমায় পছন্দ করো না। না, কেন পছন্দ করো না? কি করেছি আমি? নাদিমের ভেতরটা টলমল করে উঠল। এই বিশ্রী পৃথিবীর সব অশ্লীল কপটতাকে ঠেলে দিয়ে ছোট্ট একটা বোন বিশাল অভিমানে ঝুড়ি নিয়ে ভাইয়ের দিকে প্রশ্ন ছুড়ল। নাদিমের মনে হলো সেই প্রশ্নটা নাদিমের ভেতরটাকে চোখের পলকে তীব্র এক ভূমিকম্পে বিধ্বস্ত করে দিল। নরম কণ্ঠে বলল, কে বললো আমি তোমায় পছন্দ করি না? সবাই বলতো, আমি জানি। কথাটা বলেই থামলো মিষ্টি। ভীত হাতে নাদিমের বাহুতে হাত রাখলো।
অপলক চোখে নাদিমের দিকে চেয়ে থেকে বলল, মায়ের চেহারা আমার মনে নেই, মায়ের চেহারা আমার মনে নেই। তুমি কি মায়ের মতো দেখতে? মাকে খুব মনে পড়ে আমার। মামা বলেছিল আমি নাকি মাকে মেরে ফেলেছি, আমার জন্যই মরে গিয়েছে মা। মামার কথা কি সত্যি ভাইয়া? তুমি যা বলবে আমি বিশ্বাস করব। মামার কথা এটুকু বলেই থেমে গেল মিষ্টি। মাথা নিচু করে বসে রইল চুপচাপ। গাল বেয়ে গড়িয়ে পড়ল টপাটপ বৃষ্টি। তার ছোট্ট আদুরে মুখ দেখে মনে হলো অভিমানিনী এক কিশোরী গাল ফুলিয়ে একের পর এক নালিশ করছে। জীবন সম্পর্কে হাজারো নালিশ ভাইয়ের জন্য জমা রেখেছিল সে। ভাইয়ের প্রতি তার অগাধ ভরসা। ভাইয়েরা সব পারে। নাদিমের চোখের কোণে চিকচিক করে উঠল এক ফোঁটা অশ্রুবিন্দু। এই প্রথম মিষ্টি নামক মেয়েটির জন্য বড় মায়া হলো তার। বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল, মামা মিথ্যে বলেছেন, ওনার কথা বিশ্বাস করে না। মামা তোমাকে ভালোবাসতো, আমায় বলেছে। মিষ্টির মুখটা উজ্জ্বল হয়ে উঠল। তুমি আমায় ভালোবাসো? নাদিম এক পলক মিষ্টির দিকে তাকালো। হ্যাঁ বাসি। আব্বুও বলেছিল যে তুমি আমায় ভালোবাসো, মামা মিথ্যে বলেছে। নাদিম সন্ধিহান চোখে তাকালো, ভ্রুকুচকে বলল, হ্যাঁ আব্বু। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।